কোথাও? না স্যার, আমি এখন স্টুডেন্ট। কোথায় পড়তেছেন? স্যার আমি সিটি কলেজে অনার্স থার্ড ইয়ার। ও ফ্যান্টাস্টিক। আপনার অনার্সের মধ্যে এই সাবজেক্টগুলো আছে না, কস্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন? জি স্যার। এগুলোকে পাইছিলেন আপনারা? যে এখন যেটা পড়তেছি আমরা, আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট। এটা এখনো পাইনি স্যার। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং, এটা ক্যাপিটাল বাজেটিং নামে বলে। জি, ক্যাপিটাল বাজেটিং বলে। ভালো হলো আপনি একটু অ্যাডভান্স করে ফেলতেছেন। এখানে বরং ইন ডেপথে পড়া হচ্ছে আপনার। বোধহয় অনার্সে এত বেশি ডিটেলস আগে থাকবে না, একটু কম থাকবে। ভালো, আপনি আগেই বুঝে ফেলতেছেন। ইটস গুড ফর ইউ। কেমন লাগছে? যদি একটু টাফ হচ্ছে স্যার। টাফ হচ্ছে? আমার জন্য একটু টাফ হচ্ছে স্যার। আপনি আমাকে কল দিয়েন যখন কোনো পড়তে যখন সমস্যা করবেন, আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আর আমিও চিটাগাংয়ে থাকি, জানেন। আপনি স্যার আমাদের হলে পড়ছিলেন স্যার, লাস্ট পরীক্ষা ছিলাম যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম সাদমান শিখার, কেমন আছেন আপনি? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাস মিস করে ফেললাম স্যার। মাই গুডনেস, খুবই আপনার ইম্পর্টেন্ট ক্লাস মিস করছেন আপনি। স্যার আসলে খুব কিছু ফ্যামিলি ইস্যুস হয়ে যাওয়াতে আর ক্লাস করা হয়নি আর কি। না, অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এনিওয়েজ, অবশ্য তেমন কোনো মানে মোস্ট টেকনিক্যাল যেগুলো আজকে পড়াবো, কিন্তু ওই দিন আমরা রিলেভেন্ট কস্ট নিয়ে বেশি আলোচনা করছিলাম, কোনটা রিলেভেন্ট কস্ট না কোনটা রিলেভেন্ট কস্ট, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে অবশ্য আপনি ফলো করিয়েন ইনশাল্লাহ। খুব বেশি আপনার মানে অঙ্কের দিক দিয়ে খুব বেশি পিছায় নেই, কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো যে সমস্ত কনসেপচুয়াল কথাগুলো নিয়ে আলোচনা করছে, দোজ ওয়্যার রিয়েলি ইম্পর্টেন্ট। তো ওগুলা জিনিস খেয়াল করলাম আপনার মানে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যে খুব বেশি ডিফিকাল্ট তাও না, জাস্ট আপনার মানে লজিক থাকলে আপনি ক্লিয়ারলি ক্যালকুলেশন গুলো করতে পারবেন, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের ম্যাথ। জি জি জি, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো এখানে কনসেপ্টটাই হচ্ছে মেইন, আর প্রশ্নটা পড়ে পরীক্ষাতে প্রশ্নটা বুঝতে পারাটাই হচ্ছে কি মেইন। আর কম্পিটিশনাল প্রবলেম অত কমপ্লিকেটেড কিছু নাই এখানে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, দ্যাটস রিয়েলি ইজি। রেকর্ডিং ইন প্রগ্রেস। সো আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা স্ক্রিনটা দেখলে আমাকে জানাবেন। হ্যাঁ, আসছে, স্ক্রিনটা আসছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কতটুকু টানা যায় আজকে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমরা গত ক্লাসে যেটা দেখতেছিলাম একটু রিভিউ করে আসি। আমরা কি করছিলাম? আমরা লাস্ট ক্লাসে আপনার বিশেষ করে বিভিন্ন ধরনের আপনার কস্ট ফ্লো নিয়ে আলোচনা করছিলাম, অপরচুনিটি কস্ট নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ধরনের কস্ট নিয়ে, অপরচুনিটি কস্ট, রিলেভেন্ট কস্ট, কি কস্ট গুলো আসবে, রিলেভেন্ট কস্ট এন্ড এক্সপেন্সেস, ইনকাম, এগুলা নিয়ে প্রশ্ন আলোচনা হয়েছে। এগুলা কিন্তু আমাদের আগে ইনক্রিমেন্টাল রেভিনিউস, ইনক্রিমেন্টাল কস্ট, ইনক্রিমেন্টাল রেভিনিউস, এগুলো ফিক্সড কস্ট নিয়ে আলোচনা হয়েছিল। বিভিন্ন এক্সাম্পল পরে আমরা মোটামুটি এগুলো সম্বন্ধে ধারণা নিছি। লাস্টে সাদবান যে ক্লাসটা আপনি পার নাই, এগুলা কিন্তু আপনার বেশি পিছার নাই, 4-5টা পৃষ্ঠা আছে, এগুলা অবশ্যই পরে আজকেই রিভিউ করে নিয়েন। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। জি, আর যারা পড়েন নাই, ওই লাস্ট ক্লাসে যারা পারেন নাই, তারা অবশ্যই এটা রিভিউ করে নিয়েন। এটা কিন্তু লাগবে আমাদের এই কনসেপ্ট গুলো। তো রিলেভেন্ট কস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে রিলেভেন্ট কস্ট কোন, মানে 3-4টা এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল ছিল এখানে। এই যে একটা ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করছিলাম। এগুলার পরে যেটা হচ্ছে যে আপনার আমাদের রিলেভেন্ট কস্ট অ্যান্ড দ্য ডিসিশন টু অ্যাবান্ডন। আমরা অনেক সময় প্রজেক্ট হাতে নিই, প্রজেক্ট হাতে নিয়ে প্রজেক্ট চলার সময় এক সময় আমরা প্রজেক্টটাকে অ্যাবান্ডন করে দিতে হয় আমাদেরকে। তো অ্যাবান্ডন করে দেওয়া মানে কি? মানে আমাদেরকে বাতিল করে দেওয়া। তো বাতিল করার সময় রিলেভেন্ট কস্টটা কি? হ্যাঁ, সেটাই হচ্ছে এখানে। এটা সিম্পল, যে ডিউরিং অল ইনিশিয়াল কনসিডারেশন অফ প্রজেক্ট অ্যাপ্রেজালস, it was noted that past costs were irrelevant to any decision regarding the future of a project. আমরা বলছি যে পাস্ট কস্ট যেগুলো আছে, যেগুলো খরচ যেগুলো করে ফেলেছি, দে আর অল ইররিলেভেন্ট, এবং সেগুলো ডিসিশনের মধ্যে আসবে না, শুধু ফিউচারটাই আসবে। This remains true for those occasions when the company has already started a project
and wishes to establish whether it should continue with it or whether it should abandon the project partway through its life. So the only relevant costs are future costs. These will be compared with future revenues to decide the validity of abandonment. যখন আমরা abandonment করতে চাচ্ছি কোন একটা প্রজেক্ট নিছি, কাজ শুরু করছি, এবার আমরা ভাবছি যে না এটাকে রিভিউ করার পর দেখছি যে এটা আমাদের জন্য ভায়াবল হচ্ছে না, তো সেই ডিসিশন আবার আগে কি করতে হবে আমাদেরকে, ফিউচার যে কস্ট আছে, only the relevant costs are future costs. These will be compared with future revenues. তাহলে ওই প্রজেক্টের জন্য ফিউচার যা রেভিনিউ আসবে এবং যেটা ফিউচার কস্ট হবে সেটার উপর নির্ধারণ করে আমরা প্রজেক্ট গুলো একটা কি আমরা চালায় যাবো নাকি অ্যাবান্ডন করে দেবো, বাতিল করে দেবো, সেই সিদ্ধান্তে আমাদের আসতে হয়। তারপরে সবসময় একটা রিভিউ মনে থাকতে হয়। ম্যানেজমেন্ট ইজ অফেন রিলাক্টেন্ট to take a decision to abandon a project halfway through, as it is often considered to reflect a poor past decision. সাধারণত কি হয়, ম্যানেজমেন্ট চিন্তা করে না এটা যদি আমরা অ্যাবান্ডন করে দিই, আমার সময় চিন্তা করে না এটা আমাদের আগের পূর্ববর্তী খারাপ সিদ্ধান্তের কারণে তো আমরা প্রজেক্টটা নিছি, তাহলে সেটা আবার সামনে চলে আসবে ওই বিষয়টা, তো সাধারণত রিল্যাক্টেন্ট থাকে, অ্যাবান্ডন করতে চায় না। However, true this may be, it would be even worse to compound the error by making another poor decision. Projects must therefore be kept constantly under review. যদি আমরা মাঝপথে এসে যখন দেখবো যে আমার প্রজেক্টটা ভায়াবল হবে না, আমাদের সামনে আমাদের ভয়াবহ ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে এই প্রজেক্টের কারণে, সেক্ষেত্রে কি সেটা চালানো ঠিক হবে? চালানো ঠিক হবে না, সেক্ষেত্রে অ্যাবান্ডন করতেই হবে। সো আরো বেশি ক্ষতি না করে বরং ফিউচার যে সমস্ত ইনকাম আসবে ওটার থেকে, ফিউচার কস্ট থেকে আমরা রিলেভেন্ট কস্ট, যেগুলা রিলেভেন্ট রেভিনিউ, রিলেভেন্ট কস্ট ওগুলো কম্পেয়ার করে যদি আমাদের যে ভায়াবল হবে কিনা ফিউচারে, সেটাকে আমাদের অবশ্যই সবসময় কনস্ট্যান্টলি রিভিউর মাধ্যমে আমাদের ঠিক করতে হয়, করা উচিত। সো সেক্ষেত্রে অ্যাবান্ডনের ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরস কি কি আমরা সিদ্ধান্ত নেবার জন্য the following considerations must be taken into account in deciding whether to continue or abandon a project. কি কি? future cash flows associated with the project, future cash। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন স্যার। এই যে মানে আগের ক্লাসে লাস্টের দিকে এসে 5 মিনিটস আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো এই যে স্যার মাঝখানের যে এক্সাম্পলটা, 3টা এক্সাম্পলের মধ্যে মাঝখানের এক্সাম্পলটা স্যার একটু বুঝি নাই স্যার। রিলেভেন্ট কস্ট একটা স্যার এই যে যাচ্ছি আমি, ওকে বুঝছি, আমি মাঝখানে আমি একটু পরে যাচ্ছি, এটা শেষ করে ফেলি, এটা এখনই শেষ হবে। তাহলে আমরা ফিউচার অ্যাবান্ডন করার সময় কি করব, ফিউচার ক্যাশ আউটফ্লোস গুলো নিব প্রজেক্টের, ফিউচার ক্যাশ ইনফ্লোস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট এগুলো ধরবো, revenues cost that would arise if the future were abandoned, তারপরে হচ্ছে other projects which may be alternatives to the project under consideration, more profitable uses of funds tied up in the project under review। তো এগুলোই মোটামুটি কনসিডারেশনে আসতে হবে, আমরা প্রজেক্টে অ্যাবান্ডন করবো নাকি করবো না। সেক্ষেত্রে সিম্পল ইজ দ্যাট, পরবর্তীতে অ্যাবান্ডন সংক্রান্ত অঙ্ক আছে, ওখানে জিনিসগুলো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, আপনি যেটা বলছেন মাঝখানে কে প্রশ্ন করছিলেন একটু আগে, বললেন যে কি নাম? আমি ফিরোজ স্যার। ফিরোজ? জি স্যার। এই যে রিলেভেন্ট কস্ট নিয়ে এক্সাম্পল কথা বলছিলেন আপনি? জি স্যার, মাঝখানে যায় যে সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো ইউজ ফর দ্য। হ্যাঁ, তাহলে এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা ছিল যে আমাদের মানে ZX81 এই র ম্যাটেরিয়ালটা আমরা নতুন প্রজেক্ট নিলেও লাগবে, পুরনো প্রজেক্টেও লাগতেছে, সেক্ষেত্রে আমার এটা ওই 210 টাকা করে ধরছি আমরা 50 টনের দাম। আর এখানে কি ছিল, কারেন্ট পারচেস প্রাইস 210 টাকা, আর কিনছিলাম আমাদের স্টকে ছিল 100 টন ইন স্টক, অ্যান্ড দ্যাট উড বট ফর 200 টন, যেটা 200 টাকা করে কিনছিলাম, আর কারেন্ট প্রাইস থেকে 210 টাকা। আর যদি 100 টন যদি আমরা যদি ডিসপোজ করে দিই, তাহলে স্ক্র্যাপ হিসেবে 150 টন হিসেবে 150 টাকা বিক্রি করতে পারবো, এটা ছিল বিষয়টা। তো প্রথম টনের লাইনটা এটা বুঝে নাই স্যার, এই যে মেটাল কুড বি ডিসপোজ ফর নেট স্ক্র্যাপ প্রসিড অফ 150, এই লাইনটা কি বুঝাতে স্যার? এটা মানে হচ্ছে যদি আমি যদি মেটালটা যদি কোনো ইউজ করতে না পারি, স্ক্র্যাপ হিসেবে যদি বিক্রি করে দিই, তাহলে 150 টাকা করে বিক্রি করতে পারবো, মার্কেট ভ্যালু 150 টাকা করে বিক্রি করতে পারবো। কিন্তু এখানে বলে দিচ্ছে যে a new contract requires the use of 50 tons of metal ZX81. This metal is used regularly on all the farms projects. তার মানে ফার্মস এর সব প্রজেক্টে রেগুলার লাগে, এটা এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি সেজন্য বলছিলাম। This metal is used regularly on all the farms projects. There are 100 tons of ZX81 in stock at the moment that were bought for 200 ton per ton.
$200 পার টন। তাহলে $100 স্টকে আছে আবার, যেটার দাম আমরা 200 টাকা করে কিনছিলাম। কারেন্ট প্রাইস ইজ 210 টাকা, and metal could be disposed of for net scrap proceeds. Proceeds মানে বিক্রয় মূল্য আর কি, নেট স্ক্র্যাপ হিসেবে যদি বিক্রি করবো এটাকে প্রসিডস বলে, বিক্রয় মূল্যটাকে প্রসিডস বলে। ফর নেট স্ক্র্যাপ প্রসিডস অফ $150 পার টন। এই হচ্ছে কথা। With what cost should the new contract be changed to charge for the ZX81? তো সেক্ষেত্রে আমাদের যেহেতু the use of material in stock for the new contract means that মাঝখানেরটা স্যার বুঝি না এখানে যে 150 এটা গেল প্রথমটা গেল যে আমাদের যেহেতু ইউজ আছে আমাদের 210 টাকা করে কিনতে হবে। জি স্যার। সেকেন্ডটা বলছে সাপোজ দ্যাট অর্গানাইজেশন হ্যাজ নো ইউজ, মনে করেন যে সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো ইউজ ফর ZX81 ইন স্টক। যে স্টকে যেই মালটা আছে $100, 100 পাউন্ড, সরি 100 টন, এই স্টকের এই মালটা কোনো কাজে আসবে না সামনে, যদি এরকম সিচুয়েশন সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো ইউজ ফর ZX81, তাহলে আপনারা কি করবেন? এটা তো আপনার ওই যে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হবে একটা অপশন আছে, অথবা নতুন জায়গায় আপনি লাগাবেন। নো ইউজ স্টক, হোয়াট ইজ দ্য রিলেভেন্ট কস্ট অফ ইউজিং ইট অন দ্য নিউ কন্ট্রাক্ট? তো নতুন কন্ট্রাক্টে লাগালে আপনার 150 টাকা হিসেবেই যেটা বিক্রয় মূল্য সেটাই আপনি ধরে এখানে কাজে লাগান, এখানে কোনো রিলেভেন্ট কস্ট। So now the only alternative use of one material is to sell it for scrap. To use 50 tons on the contract is to give up opportunity of selling it for 50 into 150, 750. আবার যদি তারপরে একটা আরো ইন্টারেস্টিং এক্সাম্পল, তারপর এক্সাম্পল says suppose that there is no alternative use for ZX81 other than a scrap sale, but there is only 25 tons in stock. যে 50 টন না 100 টন না, ওখানে 25 টন স্টকে আছে। তা আপনার তো লাগে নতুন প্রজেক্টের জন্য লাগে 50 টন, সেই ক্ষেত্রে আপনি 25 টনের দাম 150 টাকা স্ক্র্যাপ ভ্যালু হিসেবে ধরবেন, কস্ট অফ চার্জ কস্ট করবেন এটা, এই যে 25 টন at the rate of 150 আর 25 টন at the rate of নতুন পারচেজ প্রাইস 210। এই হচ্ছে বিষয়। তাহলে মানে মেইন হচ্ছে কি আপনি আপনার কনসেপচুয়াল যে বিষয়টা আছে, কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে উইথ ইওর কনসেপ্ট, হ্যাঁ, এবং পরে সেটা বুঝে আপনি অ্যাপ্লাই করবেন, আর কিছু না। তো অ্যাবান্ডেন্স সম্বন্ধে পড়লাম। আজকে আসেন ইম্পর্টেন্ট জিনিস একটা, ডিলিং উইথ ট্যাক্সেশন। তো আমাদের ইনকাম ট্যাক্স নিয়ে একটা কিছু এখানে কিছু আপনার অ্যাডজাস্টমেন্ট না মানে কিছু ইম্প্যাক্ট হয়, সেখানে আমরা কিভাবে ডিল করব। There are tax effects that we need to deal with: corporation tax and tax depreciation. দুইটা ট্যাক্স এফেক্ট আমাদের এখানে ডিসিশনের মধ্যে প্রভাব করে, অলসো নোন অ্যাজ ক্যাপিটাল অ্যালাউন্সেস। ট্যাক্স ডেপ্রিসিয়েশনকে ক্যাপিটাল অ্যালাউন্সেসও বলা হয়। কর্পোরেশন ট্যাক্সটা হচ্ছে টাইপিক্যাল অ্যাজাম্পশনস আর the taxable profits will be the net cash flows from the project less any tax depreciation explored later. পরবর্তীতে জানবেন taxable profit হচ্ছে will be the net cash flow from the project less any depreciation. আচ্ছা, মানে নেট ক্যাশ ফ্লো থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যা থাকবে ওটার ট্যাক্স ধরা হবে। আর টাইমিং অফ পেমেন্টস সাধারণত বছরের মাঝখানে ট্যাক্স পেমেন্ট করা হয়। তো কোশ্চেন পেপারে অনেক সময় বলা থাকে ইন এক্সাম কোশ্চেন্স, corporation tax is usually paid in 2 installments. In that, half the tax is payable in the year in which it arises, and the balance is paid in the following year. কথাটা খেয়াল করি। ইনকাম ট্যাক্স আমরা সাধারণত কি করি, বছরের মাঝখানে পে করি, আপনারা অনেকে জানেন। আর যারা একেবারে স্টুডেন্ট ট্যাক্স নিয়ে কাজ এখনো ডিল করেন নাই তারাও বুঝে নেন, ইনকাম ট্যাক্সটা পেমেন্ট হয় সাধারণত বছরের মাঝখানে বা কোয়ার্টারলি পেমেন্ট হয়। হ্যাঁ, তো আমাদের যেমন ফিসক্যাল ইয়ারও বছরের মাঝখানে, ওই জুলাই টু জুন, তো জুনের হিসাব শেষ করে আমরা একটা ট্যাক্স দিই। তো ইনকাম ট্যাক্স পেমেন্টও মনে করেন সাধারণত কোশ্চেন পেপারে বলাও থাকে যে 2 বার বছরে পেমেন্ট হয়, বা যদি কোয়ার্টারলি বলা 4 বার, তাহলে সেইভাবে হিসাব করতে হবে আমাদের। সাধারণত ট্যাক্স ইফেক্টটা বোঝার জন্য বলা হয় যে অনেক সময় বলা হয় যে ট্যাক্স যা হবে এই বছরে এই বছরের ট্যাক্স যা হবে আগামী বছরে অর্ধেক দিবেন, পরবর্তীতে বাকি অর্ধেক পরবর্তী বছরের ইয়েটা এফেক্ট হবে। সুতরাং যে বছরে যাচ্ছে সেই বছরের টাকাটা যে বছরে আমাদের খরচ হবে সেই বছরে কিন্তু আমাদেরকে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার সময় সেই বছরটার ডিসকাউন্ট ফ্যাক্টরটা, অ্যানুইটি ফ্যাক্টরটা, ওগুলা ওইভাবে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, সো ইম্পর্টেন্ট ইজ দ্যাট কোন বছর আমরা কোন বছর আমাদের ক্যাশ ইনফ্লো হচ্ছে এবং কোন বছর ক্যাশ আউটফ্লো হচ্ছে,
সেটাকে ভালো মতো কোশ্চেন থেকে বুঝে নিয়ে সেভাবেই আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরকে অ্যাপ্লাই করতে হবে। কথা বোঝা গেছে? ট্যাক্স যখন আমার আউটফ্লো যখন হবে ওই বছর হবে, আর ইনফ্লো যে বছর হবে সেই বছরটা কোন বছর হচ্ছে সেটা কিন্তু আমাদের কোশ্চেন থেকে আমরা বুঝে নিতে হবে। তো দ্য কর্পোরেশন ট্যাক্স রেট উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন। ট্যাক্স রেটটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। এই কর্পোরেশনের এই যে তাহলে ট্যাক্সেশন যে ইফেক্ট হবে আমাদের, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু পরে আরো ভালো বুঝতে পারবো। তো ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন কি হয় ক্যাশ ফ্লোতে? ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন অন ক্যাশ ফ্লোস সেটা হচ্ছে হ্যাঁ, taxation may have a significant impact on the viability of a capital investment project. Viability of মানে কি? Capital investment project কতটা viable আছে, significant কিন্তু effect impact দেখেন taxation টাও। সুতরাং taxation একটা বিরাট ফ্যাক্টর। Taxation payments and savings কি বললো? Payments and savings। তো taxation savings টা কি সেটা জানবো আমরা। Taxation payment তো বুঝতেছি ইজিলি যে ট্যাক্স যা আসবে তা পেমেন্ট করবো, আবার ট্যাক্স সেভিংসও আছে কিন্তু। সেভিংস ইন ট্যাক্স পেমেন্টস এইটা একটা ইনকাম ট্যাক্সের কাতলে হিসাব আছে। ইনকাম ট্যাক্স আপনার অ্যাকাউন্টিং ট্যাক্সটাকে নেয় না। ইনকাম ট্যাক্স একটা ধরা বাঁধা কতলা আপনার ট্যাক্সেশনের বলা আছে, আপনার স্ল্যাব দেওয়া আছে। হ্যাঁ, তো ওই দেওয়া থাকে সাধারণত, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, আমাদের দেশেও আছে। সেখান থেকে আবার ট্যাক্স সেভিংসও পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখবো একটু পরে। তাহলে বিষয়টা এখন আপাতত বলতে ট্যাক্স পেমেন্টস অ্যান্ড সেভিংস ইন ট্যাক্স পেমেন্টস। Tax payments একটা part, savings in tax payments are clearly cash flows associated with the project. এটা মাথায় রাখিয়ে ট্যাক্স পেমেন্ট হবে আমাদের, আবার কিছু সেভিংস হবে। তাহলে দে আর রিলেভেন্ট, এটা কিন্তু রিলেভেন্ট and should be considered in discounted cash flow analysis. আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আমরা যে মানে কি বলে আপনার প্রজেক্ট অ্যাপ্রেজালের যে 4টা মেথডের কথা জানতে পারছি। কি কি জানতে পারছি বলেন দেখি একটু তাড়াতাড়ি। ওই যে এআরআর, আরেকটা পিভিপি, তাই না? কিন্তু সবচেয়ে মানে প্রায়োরিটি দিব কোনটাকে? এনপিভি, এনপিভি কে। এনপিভি কে, রাইট। তো এখানেও আমাদের যত ডিসিশন মেকিং কিন্তু এই চ্যাপ্টার দেখবেন যে প্রায় অঙ্কের মধ্যে আমরা যত দেখবো নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করবো, যেহেতু ওইটাই সুপিরিয়র, সব টেকনিকের মধ্যে ওইটাই সুপিরিয়র টেকনিক। নেট প্রেজেন্ট ভ্যালু বের করে আমরা কিন্তু দেখবো। তাহলে রিলেভেন্ট ক্যাশ ইনফ্লো, রিলেভেন্ট ক্যাশ আউটফ্লো আমরা বের করবো প্রথমে, তারপরে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করে, নেট প্রেজেন্ট ভ্যালু বের করে আমরা সিদ্ধান্ত নিব। বেশিরভাগ ক্ষেত্রে এটা মাথা রাখেন। ট্যাক্সের ক্ষেত্রেও তাই, ট্যাক্স পেমেন্ট এবং ট্যাক্স সেভিংয়ের ক্ষেত্রেও তাই। Taxation has the following effects on an investment appraisal problem. Project cash flows will give rise to taxation, which itself has an impact on project appraisal. Normally, we assume that tax is paid in 2 installments. সাধারণত আমরা 2 installment tax payment করি, এটা আমরা assume করি, where half the tax is payable in the year in which it arises, and the balance is paid in the following year. যেটা একটু আগে আপনাদেরকে আমি বললাম। However, it is possible for alternative assumptions to be made, and so you should read any examination questions carefully to ascertain precisely what assumptions are made in the question. So আমি এটাও আপনাকে বলছি যে কোয়ার্টারলিও অনেক সময় ট্যাক্স পেমেন্ট হতে পারে। আপনারা ভালো মতো প্রশ্নে পড়বেন যে ট্যাক্সের ইম্প্যাক্টটা, ট্যাক্স ইমপ্লিকেশনটা কিভাবে ওরা কোশ্চেনে কিভাবে বলছে, সেটা কিন্তু কোশ্চেন পড়ার সময় কেয়ারফুলি পড়বেন। Organizations benefit from being able to claim tax depreciation known as capital allowances. এখন ট্যাক্স ডেপ্রিসিয়েশনের কথাটা আসলো, ডিডাক্টেবল অল্টারনেটিভ টু ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন যেটা আমরা সাধারণত কি হয় অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ধরি, ওটা না, একটা অন্য একটা ফর্মুলা আছে ইনকাম ট্যাক্স ডেপ্রিসিয়েশন ধরার জন্য একটা রেট বলা থাকে বা কোশ্চেনে বলে দিবে। The effect of these is to reduce the amount of tax that organizations are required to pay. Again, it is important to read any examination question carefully in order to identify what treatment is expected by the examiner.
বুঝতে পারছেন? একদম দেখেন কত সুন্দর করে লিখছে আপনাদের জন্য। আপনারা খুব কেয়ারফুলি এক্সামিনেশন পেপার কোশ্চেন পেপারে পড়বেন যে ট্যাক্স ইম্প্যাক্টটা কিভাবে দিব। এগুলো ডিফিকাল্ট কিছু না, কিন্তু জাস্ট আপনি জিনিসটা বুঝলেই হইলো। এখন আপনি কনসেপ্টটা এখন আমরা বুঝে যাবো একটু পরেই, কিন্তু কোশ্চেন পেপার পড়ে আপনাকে ঠিক করতে হবে যে আসলে কি চাইছে সেইভাবে আপনি ট্রিটমেন্টটা দিবেন। A common assumption is that tax depreciation is available on a 25% reducing balance basis. সাধারণত একটা assumption করা হয় যে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা 25% রিডিউসিং ব্যালেন্স মেথডে করা হয়। সেটা আমরা একটা প্র্যাকটিক্যালি একটু পরে একটা প্রবলেম সলভ করবো, ওখানে আমরা দেখতে পাবো। তারপর আসেন যে ইন প্র্যাকটিস the effects of taxation are more complex and are influenced by a number of factors including the following. যেমন the taxable profits and tax rate, তারপরে the company's accounting period and tax payment dates, whether assets qualify for tax depreciation or not, সেটা একটা বিষয় আছে, losses available for setup. A detailed knowledge of tax is not required for this paper. Detailed tax knowledge, tax over detailed knowledge জানা দরকার নেই। Assumptions and simplifications will be made. বলে দিবে আপনাদেরকে, assumption বলে দিবে কিভাবে করবেন, এগুলো ট্রিটমেন্ট কিভাবে করবেন, ওটা তখন আপনার প্রশ্ন বলে দিবে। These will usually be set out clearly in each examination question. ওই যে বললাম কোশ্চেনে বলে দিবে। It is important to follow the instructions for the treatment of tax in the question being attempted. Any assumptions that you make must also be clearly stated. So বিষয়গুলো যাই হোক না কেন প্রশ্ন বলা থাকবে, বাট আমরা কনসেপ্টগুলো নিয়ে নিয়ে আগে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কিভাবে দিব আর ট্যাক্স ইনকাম ট্যাক্স থেকে আর আমাদের ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা চার্জ করব। আবার দেখেন ট্যাক্স ডেপ্রিসিয়েশন সম্বন্ধে আর কিছু বলছে, এগুলো জানা দরকার। ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইজ ইউজড টু রিডিউস taxable profits, and the consequent reduction in a tax payment should be treated as a cash saving arising from the acceptance of the project. Cash treated as cash savings, a consequent reduction of tax payment. Tax payment ke reduction করা যায়, tax depreciation ইউজ করে ওটার উপর একটা পার্সেন্টেজ সরকার থেকে বলে দেয় যে তোমার ট্যাক্স ডেপ্রিসিয়েশন এত রেটে তুমি ট্যাক্স ধরিয়া ডেপ্রিসিয়েশন ধরিয়া ওটার উপরে এত পার্সেন্ট তুমি একটা ট্যাক্স রিবেট পাবা, ওইটা হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, ওটাকে নাম হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন। তাহলে ওটা একটা সেভিংস হয়ে যায়, আমার ট্যাক্স পেমেন্ট থেকে একটা সেভিংস পেয়ে যায়। সেজন্য বলছে যে tax payment should be treated as a cash savings arising from the acceptance of the project. In this examination, tax depreciation is generally allowed on the cost of plant and machinery at the rate of 25% on a reducing balance method. এটা একটু আগে বলছিল, এখনো বলছে 25% reducing balance method ধরে। 25% reducing balance method ট্যাক্স ধরে, এটা মানে কি আপনারা কেউ বলতে পারবেন? What is this reducing balance method of depreciation? কিভাবে হয় বলুন তো একটু। রিডিউসিং ব্যালেন্স মেথডে ট্যাক্সটা কিভাবে ধরে? করছেন আপনারা? নিশ্চয়ই করছেন এর আগের সেশনগুলোতে। স্যার রিডিউসিং মেথড হলো, মনে করেন 1 লক্ষ টাকা যদি আমরা 10% হয়, প্রথম বছর হবে 10,000 এবং পরবর্তীতে 10,000 বিয়োগ 1,90,000, তারপরের বছর হবে 9,000। এভাবে আমাদের ডেপ্রিসিয়েশনটা চার্জ করলেই হবে। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে রিডিউসিং যা থাকবে ব্যালেন্স থাকবে ওটার উপর আবার ওই একই রেট, পরবর্তী বছরে ওই সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যা থাকবে ওটার উপরে ওই অ্যাসেট ভ্যালুর উপর আবার ডেপ্রিসিয়েশন চার্জ, তাই তো? এটাই তো বলতে চাচ্ছেন নাকি? ঠিক আছে তো নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। এই কথাটাই, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। রিডিউসিং ব্যালেন্স মেথডটা বুঝেন কিনা বুঝেন না? সবাই বুঝেন আশা করি। ওকে, it may also be possible to claim tax depreciation on the cost of installation, such as labor and overhead cost of removing an old machine and leveling the area of the new machine. আচ্ছা গেল। এবার balancing allowances or charge. For example, the example if a business buys equipment for balancing allowance কিভাবে করব? For example, if a business buys equipment for $1 lakh in year 0 and disposes of it in year 5 for $20,000, disposes of it মানে $20,000 কি scrap value, তাই তো? For example, if a business buys equipment $1 lakh দিয়ে 0 year কিনছে and disposes of it in year 5 for $20,000, it will receive tax relief
on the net cost of $80,000. তার মানে যে $20,000 যেটা আমরা 5 বছর গিয়ে আমরা যে রিসেল ভ্যালু আছে স্ক্র্যাপ ইকুইপমেন্ট বাকি 80,000 ট্যাক্স রিলিফটা 80,000 এর উপরে if the rate of corporation tax is 30%, the reduction in tax payments over the 5 years would be 30% into 80,000 মানে 24,000. এটা হচ্ছে ট্যাক্স রিলিফ। এই 24,000 যেটা আছে ট্যাক্স রিডাকশন ইন ট্যাক্স পেমেন্টস আচ্ছা, এটা একটা হিসাবটা আমরা আবার করব একটু পরে। So let's go for an example and understand the situation. Oh, timing of tax savings associated with tax depreciation. It is important. It is likely that the corporation tax will be paid in 4 quarterly installments. Hence, the benefit of tax saved because of tax depreciation is received when the corporation tax should have been paid. Thus, half the tax is saved in current year and half is saved in the year following. সাধারণত কোয়ার্টারলি দিলেও আমাদের তো 2 কোয়ার্টার তো এই বছরে পড়ে যাচ্ছেই, আর 2 কোয়ার্টার আরেক বছরে পড়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, হাফ অফ দ্য ট্যাক্স ইজ সেভড ফর কারেন্ট ইয়ার এন্ড হাফ ফর দ্য ফলোইং ইয়ার। সেটাও একটা কথা মাথায় রাখতে, মানে সেভিংস ট্যাক্স সেভিংস যা হবে সেটা হাফ এবছর দিব, হাফ নেক্সট ইয়ার নিব, সে কথাটা একটা ইম্পর্টেন্ট কথা। উদাহরণের মাধ্যমে একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখেন তাহলে an asset is purchased, এখানে এক্সাম্পল ব্যালেন্সিং অ্যালাউন্স কিভাবে করে, an asset is purchased for $50,000. At the end of the 4th year it will be sold for $10,000. Tax depreciation is available for at 25% reducing balance method, and corporation tax is payable at 30% per annum. Corporate tax is paid at in 2 installments with half the tax payable in the year in which it arises and the balance paid in the following year. যেটা একটু আগে আলোচনা করছিল প্রশ্নটা করছে। আপনার সবার হাতে ক্যালকুলেটর আছে? সবার হাতে ক্যালকুলেটর নিয়ে নেন so that you can understand the situation. আচ্ছা, এখানে আমরা টোটাল ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত পাবো একটু আলোচনা করলাম। আমার অ্যাসেট ভ্যালু $50,000, এট দ্য এন্ড অফ 4 ইয়ার রিসেল ভ্যালু হচ্ছে 10,000, তাহলে 50 থেকে 10 গেলে কত থাকে? শুনতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, 40,000। হ্যাঁ, এই যে আর যে 10,000 বাদ দিলে 50,000 অ্যাসেট ভ্যালু, এট দ্য এন্ড অফ 4th ইয়ারে আমার 4 বছরের তো প্রজেক্ট, 10 বছর পরে 4 বছর পরে আমি 10,000 টাকা ফেরত পাবো বিক্রি করলে, তো 40,000 টাকা যা থাকবে এই 40,000 টাকায় আমি পুরো ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে আমার আসবে, এবং এই 40,000 টাকার উপর আমি ট্যাক্স সেভিংস পাবো। কিভাবে পাবো? প্রথম বছরে আমি আচ্ছা 10,000 টাকা যেটা আছে সেটা কিন্তু এফেক্ট দিব একদম 4th ইয়ারে গিয়ে। তার প্রথম থেকে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডটা হিসাব করব। যেমন 50,000 টাকার 25 এখানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইজ अवेलेबल এট 25% রিডিউসিং ব্যালেন্স মেথড। তার মানে ট্যাক্স রেটটা বলতেছে যে আপনার কর্পোরেশন ট্যাক্স রেট ইজ পেয়েবল 30% পার annum, আর রিডিউসিং ব্যালেন্স 25% রিডিউসিং ব্যালেন্স। তাহলে 50,000 এর 25% কত? 12,500। 12,500। এই 12,500 30% কত? 3,750। হ্যাঁ, এই 3,750 টাকা হচ্ছে আমাদের কি বলে আপনার এই ট্যাক্স সেভিংস। তাহলে সেভিংস কত পেলাম প্রথম বছর? 3,750। এখন এই 3,750 কি আমরা ওই বছরেই সেভিংস হবে, নাকি আমি 2 কোয়ার্টার তো এই বছর দিব, তাহলে বাকি 2 কোয়ার্টার তো আগামী বছর পাবো? তাহলে 3,750 এর অর্ধেক 50% আমি কি করব? এই বছর দিব। আচ্ছা, এটা পরে আমরা আসতেছি, বি তে যাব এটা হিসাব করার জন্য। সো আমরা 3,750 পেলাম। এবার আপনি 50,000 থেকে ওই যে 25% বাদ দেন, 12,500 বাদ দিলে কত থাকে? রিডিউসিং ব্যালেন্স মেথডে আসেন, 37,500। 37,500 আবার দেন 25% কত হয়? 9,375। 9,375 কত? 2,813। 2,813। গুড। তাহলে এটা গেল আমার দ্বিতীয় বছরে হিসাব করলাম। থার্ড ইয়ারে আসেন,
37,500 থেকে 9,375 ওটা বাদ দেন, বাদ দিয়ে রিডিউসিং যা থাকে ব্যালেন্স ওটার উপর আবার 24% চার্জ করলে কত হয়? 37,500 থেকে 9,375 বাদ দিলে কত হয় আগে দেখেন? 28,125 28,125 এর 25% কত? 7,031 7,031। তারপর এটা কত কত পার্সেন্ট ট্যাক্স সেভিংস হবে? 30% ট্যাক্স সেভিং হলে কত? 2,109 2,109। ফোর্থ ইয়ারে গিয়ে আমার পুরোটার উপরে আমি কিন্তু আমার ব্যালেন্সিং অ্যালাউন্স ফোর্থ ইয়ারে গিয়ে আমার 10,000 টাকা বাদ দিয়ে বাকি যা ব্যালেন্স থাকবে আমার অ্যাসেট ভ্যালু পুরোটার উপরে আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা ক্লেম করতে পারবো। তাহলে আমার যে 28,125 ছিল থার্ড ইয়ারে গিয়ে আমার বুক ভ্যালু রিডিউসিং ব্যালেন্সটা 28,125 এর 25% ডিসপোজাল ভ্যালু 7,371 বাদ দিলে কত হয়? ফোর্থ ইয়ারে গিয়ে 21,094 হয় না? জি স্যার। 28,125 স্যার 21,094 21,094। তা এটা থেকে আমার এটা 21,094 থেকে আমার ডিসপোজাল ভ্যালু আছে 10,000, ওটা বাদ দিলে কত থাকে ব্যালেন্স? 11,094 11,094 এর উপরে আমি এটা হচ্ছে আমার ফোর্থ ইয়ারের ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং এটার থেকে আমি 30% ক্লেম করতে পারবো ট্যাক্স ডেপ্রিসিয়েশন ট্যাক্স সেভিংসটা। তাহলে 11,094 এর 30% কত? 3,328 3,328। সো এইটা হিসাব করে ফেললাম আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখন ট্যাক্স সেভিং আবার প্রশ্নটা আমি আবার পড়তেছি এবং আমরা কিভাবে করলাম জিনিসটা আবার মাথায় ঢুকাই, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বলেন স্যার, এখানে 25% এর কোনো ব্যাপার আসবে না? যে চতুর্থ বছরের যে ব্যালেন্সটা 11,094 11,094 যেখানে তো ট্যাক্স সেভ 30% বের করেন। এটা 30%, হ্যাঁ 30% তো ট্যাক্স সেভ করলাম, এখানে কি ডেপ্রিসিয়েশনের কোনো ব্যাপার আসবে না? না, এটা আছে আমাদের ডেপ্রিসিয়েশন ব্যাপার আমরা করতে, এটা ট্যাক্সেশন ল অনুযায়ী আমি কি সেভিংসটা পাচ্ছি সেটা হিসাব করতেছি। আর নরমাল যেটা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু অন্য হিসাব, সেটা আমার আরেক জায়গায় চলে যাচ্ছে। এখানে আমি কত ট্যাক্স সেভিংস পাবো সেটা হিসাব করার জন্য আমি ইনকাম ট্যাক্স ল অনুযায়ী, সাধারণত ইনকাম ট্যাক্স ল অনুযায়ী হয়, এটা ইনকাম ট্যাক্স ল অনুযায়ী আমি কত ট্যাক্স সেভিং করতে পারছি সেটা আমি বের করতেছি। বুঝতে পারছেন? সো এখানে ওটার সঙ্গে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইফেক্ট, ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইফেক্ট। তো দেখেন তাহলে এবার তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা প্রশ্ন আবার পড়ি যে আমরা কিভাবে করলাম। an asset is purchased for $50,000 at the end of fourth year it will be sold for $10,000। তার মানে যে আমাদের রিসেল ভ্যালু $10,000 4 বছর পরে ট্যাক্স depreciation is available at 25% reducing balance and corporation tax is payable at 30% per annum। corporation tax টা কিন্তু 30% হিসেবে বলা আছে। তো ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমরা বের করবো কেমনে? অ্যাসেট ভ্যালু 25% রিডিউস ব্যালেন্স করে ওই 25% হিসেবে রিডিউসিং ব্যালেন্সের উপরে 25% যা হয় তার উপর 30% ট্যাক্স যেটা হবে সেটা আমি বেনিফিট হিসেবে ট্যাক্স সেভিংস হিসেবে ক্লেম করতে পারবো, আবার ট্যাক্স পেমেন্ট থেকে মাইনাস দিতে পারবো, তার মানে আমার ট্যাক্স সেভিংস হবে। এই হচ্ছে আমার মধ্য হিসাব। তো আমরা এখানে আমরা আবার বলছি কর্পোরেশন ট্যাক্স ইজ পেইড ইন টু ইনস্টলমেন্টস। কেন? সাধারণত কর্পোরেশন গুলো কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ট্যাক্স পেমেন্ট করতে হয়। বাংলাদেশ ইনকাম ট্যাক্স লতে কিন্তু তাই আছে, প্রত্যেক কোয়ার্টারে 3 মাস পর কিন্তু ট্যাক্স পেপার সাবমিট করতে হয়, ট্যাক্স পেমেন্ট করতে হয় সরকারের কাছে। বাংলাদেশেও তাই। তো 3 মাস মানে কোয়ার্টারলি করলে সাধারণত বছরে 2টা পড়ে, কারেন্ট ইয়ারে 2টা পড়ে। তো কর্পোরেশন ট্যাক্স ইজ পেইড ইন টু ইনস্টলমেন্টস। ক্লিয়ার হতে পারিনি স্যার, এই যে চতুর্থ বছরে এসে 25% করলাম না কেন স্যার? করলাম তো, বুঝতে পারিনি স্যার। চতুর্থ বছর পরে কি 25% করি নাই, এটা হচ্ছে রিডিউসিং। চতুর্থ বছরে তো আমার প্রজেক্ট শেষ কমপ্লিট, আমার তো 4 ইয়ার্স প্রজেক্ট, এট দ্য এন্ড অফ 4th ইয়ার 4 ইয়ার্স প্রজেক্ট। চতুর্থ বছর পরে আমার যা থাকবে ব্যালেন্স যা থাকবে অ্যাসেট ভ্যালু 25% করে করতে শেষ বছরে গিয়ে যা ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্সের উপর 30%। এটাই হচ্ছে নিয়ম। এটা 4 বছর হোক 5 বছর হোক কোশ্চেন যা থাকবে তাই হিসাবে করতে হবে। শেষ বছরে গিয়ে আমার অ্যাসেট ভ্যালু থেকে স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিয়ে যা বুক ভ্যালু থাকবে অ্যাজ পার এই যে 25% হিসাব বা অন্য কোনো হিসাব যেটা বলা থাকবে কোশ্চেনে
সেভাবে হিসাব করার পরে 30% রেট বা 25% যেটা ট্যাক্স রেট বলা থাকবে সেই রেট অনুযায়ী আমরা ট্যাক্সের সেভিংসটা বের করে হিসাব করব। ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন না? স্যার বুঝতে পারছি। ওকে, তারপরে আসেন তাহলে এবার আমরা হিসাব করলাম যে ট্যাক্স হিসাব করব আমরা। Corporate tax is paid in 2 installments, with half the tax payable in the year in which it arises and the balance paid in the following year. তাহলে এখানে B তো requirement say illustrate the timing of the tax savings calculated in part A. Timing of tax savings মানে এই tax savings টা আমার টাইমিংটা কি, এই বছরে কত ওই বছরে কত, এইটাই বছর এই বছরে কত ওই বছরে কত, এটাই কি মিল করছে টাইমিং অফ ট্যাক্স সেভিংস। তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথম বছর যেটা আমরা 3750 যেটা বের করছিলাম সেটাকে 2 ভাগে ভাগ করব। তাহলে ফার্স্ট ইয়ারে আমার অর্ধেক যাবে, সেকেন্ড ইয়ারে অর্ধেক যাবে। সেকেন্ড ইয়ারে আবার সেকেন্ড ইয়ারে কিন্তু সেকেন্ড ইয়ারে যে ট্যাক্স সেভিংস আছে সেটার অর্ধেক থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের অর্ধেক থাকবে গেল। থার্ড ইয়ারে গিয়ে আবার কি হবে, আচ্ছা আমি বরং এখন ওই চার্টটাতে আপনাকে দেখাই, হিসাবটা মুখোমুখি করলাম, বুঝে বুঝে করলাম, চার্টটা এবার দেখাই কিভাবে আমরা এটাকে আমরা চার্টের মধ্যে ফেলবো। আমি দিচ্ছি একটু 39 minus আমরা মুখোমুখি যে হিসাবটা করলাম সেটা হচ্ছে এটা, ট্যাক্স ডেপ্রিসিয়েশন এন্ড দ্য অ্যাসোসিয়েটেড সেভিংস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। এগুলো কিন্তু আমাদেরকে ওয়ার্কিং হিসেবে সাধারণত আমরা যখন অঙ্কগুলোর মধ্যে ওয়ার্কিং হিসেবে এগুলো ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, ওয়ার্কিং 3 ওয়ার্কিং করে করে আমরা এগুলো হিসাব করে করে নিয়ে ওই যে প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো কত ক্যাশ আউটফ্লো কত সেখানে জাস্ট এগুলো বসাই দেব। ওয়ার্কিংটা আমাদেরকে আলাদা করে করতে হবে। এই যে ওয়ার্কিং দেখেন, 0 ইয়ারে ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 এবং ইয়ার 1 এ ট্যাক্স ডেপ্রিসিয়েশন 25%, 50,000 এর 25% থেকে 12,500, ট্যাক্স ডেপ্রিসিয়েশন 12,500, সেভিংস হচ্ছে কি ট্যাক্স সেভ হচ্ছে 30%, 12,500 ইনটু 30% 3,750 যেটা আমরা মুখোমুখি হিসাব করে দেখছিলাম। আবার এদিকে রিডিউসিং ব্যালেন্স হয়ে গেল 50,000 থেকে 12,500 গেলে 37,500 ইনটু 25% 9,375 আর 30% 2,813। থার্ড ইয়ারে এটা 37,500 থেকে 3,300 9,375 বাদ দিয়ে 8,125 ইনটু 25% হলে 7,031। এটা 7,031 এর 30% 2,109। আবার ফোর্থ ইয়ারে আমার ডিসপোজালের মধ্যে আসলে 10,000 কিন্তু আমার বুক ভ্যালু 21,094 থাকলো, ওর থেকে ডিসপোজালটা আমি ফেরত পাবো, ডিসপোজাল টাকাটা আমি আমার ক্যাশ টাকা পেয়ে যাবো। সুতরাং আমার ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবো আমি ওটাকে বাদ দিয়ে ডিসপোজাল অ্যামাউন্টটা বাদ দিয়ে 11,094, 21,094 বিয়োগ 10,000 তাহলে 11,094 ইনটু 25%, 25% নাই আর এখানে পুরোটার উপরে পাবো ব্যালেন্স অ্যামাউন্ট, পুরোটার উপর ব্যালেন্স অ্যামাউন্টের উপরে আমার 30% হলে 3328। তাহলে আমার তখন দেখেন এখানে টোটাল ট্যাক্স ডেপ্রিসিয়েশন 40,000। আরেকটা হিসাব দেখেন এখানে আমার এই যে স্ক্র্যাপ ভ্যালু যেটা 10,000 আছে এটা বুক ভ্যালু মেইন ইনভেস্টমেন্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলেও 40,000 হয়। যাই হবে তাই কিন্তু পুরোই আমি টোটাল ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে পাচ্ছি। আমার মেইন ইনভেস্টমেন্ট 50,000, ডিসপোজাল ভ্যালু ছিল 10,000, তার 50 থেকে 10 গেলে 40,000, 40,000 পুরোটাই কিন্তু আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে কিন্তু আমি পাচ্ছি। এই ট্যাক্স ডেপ্রিসিয়েশন 40,000 এর উপরেই কিন্তু আমি আমার 30% হিসাব করলে 3-4 12,000 দেখেন টোটাল 4 বছরের 3-4 12,000 টাকা ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা পেয়ে গেলাম। দেখছেন এদিকেও যোগে যোগে মিলে যায়। সুতরাং এখানে বলতেছে যে total tax depreciation will equal the difference between the initial cost 50,000 and the residual value of 10,000 টাকা, মানে 40,000 টাকা। The total tax savings will be 30% of the next tax depreciation, 30% into 40,000 টাকা, মানে 12,000 টাকা। এই হচ্ছে বিষয়। এবার আমরা টাইমিং অফ ট্যাক্সেশন কিভাবে করব, এভাবে একটা চার্ট করে ফেলবো। ওই চার্ট আপনার এরকম একটা পেন্সিল দিয়ে এঁকে করতে হবে, আমার কথা নাই। সময় কম থাকলে জাস্ট কলামের মধ্যে লিখে ইয়ার ক্যাশ বেনিফিট রিসিভ টোটাল জাস্ট একটা বুঝায় সাজায় লিখে দিলেই হলো আর কি। ইয়ার 1 2 3 4 5 দিয়ে আমার তাহলে প্রথম বছর আমার 18% কেন হলো, প্রথম বছর আমি ইয়ার 1 এ আমি ট্যাক্স পাইছিলাম, ট্যাক্স সেভিং হচ্ছে 3,750, 3,750 থেকে হাফ করছেন 50% করেন, হাফ করেন কত হয় 1875 টাকা। তাহলে আমি প্রথম বছরে ট্যাক্স ক্যাশ বেনিফিট রিসিভ করলাম বা ট্যাক্স সেভিংটা আমার ক্যাশ বেনিফিট, তো আমার ট্যাক্স সেভিং হলো প্রথম বছরে 1875 টোটাল গেল। দ্বিতীয় বছরে আমার এই প্রথম বছরের অর্ধেক 1875 এবং দ্বিতীয় বছরে যা তার অর্ধেক, যেমন দ্বিতীয় বছরে আমার
2813 টাকা, এটার অর্ধেক করলে 1400 কত টাকা? 6 টাকা বা 7 টাকা। একবার এদিকে 7 দিলে ওদিকে 6 দিব, বা এদিকে 6 দিলে এদিকে 7 দিব, যে কোনো একটা করতে হবে আমাদের। তাহলে দ্বিতীয় বছরে আমার 1875 যোগ 1407, তৃতীয় বছর 1406 যোগ 1055, 1055 মানে হচ্ছে তৃতীয় বছরে তো আমার 2109 টাকা। বিভাগ করলে 1055 দিকে যাবে, 1054 যাবে একদিকে। তাহলে 1055 যোগ 1054 যোগ করলে 2109 টাকায় হয়। তারপরে গেল, এরপরে আমার চতুর্থ বছরে 3328 টাকা, 3328 টাকা আমি জাস্ট যোগ করে দিলাম। আর পঞ্চম বছরে গিয়ে 1664 টাকা। আমার পঞ্চম বছর তো আমার তার এখানে হিসাব জাস্ট লিখে দিব, কিন্তু আমার এটা কোনো এফেক্ট আসতেছে না, যেহেতু চতুর্থ বছর পর্যন্ত আমার শেষ। এই পঞ্চম বছরে এটা কিন্তু নেক্সট ইয়ারে আমার যা হয় তা হবে আর কি। সো এইগুলো আমার চার্টটা বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কিভাবে সাজাবো এই ওয়ার্কিংটা? নাই স্যার। স্যার ক্লিয়ার। সাধারণ স্যার, জি বলুন। স্যার এই যে আমরা তো বুঝতে পারলাম যে অর্ধেকটা পেমেন্ট করবো আর অর্ধেকটা ট্যাক্স সেভিংস হবে। তো স্যার বিষয়টা হলো, এটাকে ট্যাক্স সেভিংস কেন বলছি? এটা কি এই যে অর্ধেকটা তো আমরা পেমেন্ট করছি, কিন্তু আমরা তো অ্যাকাউন্টিং এ করছি যে টাকাটা আমরা মানে পে করি না, সেটা পেয়েবল হিসাবে থেকে যায়। এই ক্ষেত্রে এখানে সেভিংসটা কেন? মানে সেভিংস কি মানে এটা কি ব্যাংক আরে কোম্পানি কি তার কাছেই থাকবে টাকাটা? যে আমি বলি আপনাকে, বাংলাদেশ গভর্নমেন্টেরও দেখেন, আমাদের লোকাল পলিসিতে থাকে অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করলে ট্যাক্স বেনিফিট দেয়, তাই না? আপনি নতুন প্রজেক্ট করবেন বিভিন্ন সেক্টরে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের 5 বছরের জন্য ট্যাক্স বেনিফিট আছে, কোনো ট্যাক্স দিতে হবে না, বা হলিডেজ এগুলি আছে, ট্যাক্স হলিডে আছে। এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাক্স ইনসেন্টিভ কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় দিয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম দেয়, আমাদের বাংলাদেশেও দেয় এরকম। তো এখানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন যে বিষয়টা, এরকম এই ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কিন্তু একটা কমন ইস্যু, প্রায় অনেক দেশে এরকম আছে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা পার্ট। এটা সুবিধাভোগী কে স্যার? কোম্পানি কি টাকা থেকে যাবে? এটা আপনার যে টোটাল যে ট্যাক্স পেবল হবে, আমরা অন্য আরো অঙ্কের মধ্যে ট্যাক্স বেনিফিটের অঙ্কগুলো আসবে, তখন এই ট্যাক্স সেভিংটা আমার টোটাল যে ক্যাশ টাকা আমি ক্যাশ ট্যাক্স হিসেবে পেমেন্ট করা পেবল হবে আমার গভর্নমেন্টের কাছে, ওটার থেকে আমরা এটা ম্যানেজ দেব। তাহলে আমার নেট ট্যাক্স পেবলটা কমে যাবে। বেনিফিটটা আমি আমার ট্যাক্স পেবল থেকে ম্যানেজ করে রিবেট হিসেবে নিয়ে নেব, ট্যাক্স বেনিফিট হিসেবে। ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কি সব সময় পাবো? জি জি, ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কি সব সময় পাবো, নাকি কোনো রুলস আছে যে এটার মধ্যে বললে পাবো, নাকি সব সময় ট্যাক্সে পাবো ডেপ্রিসিয়েশনটা? আপনি যদি স্পেসিফিক কোনো প্রশ্নের কথা বলে থাকেন, মানে পরীক্ষাতে প্রশ্নটা আসবে কিনা সেটা যদি মিন করে থাকেন, তাহলে উত্তরটা হচ্ছে নো, মানে আপনার সব প্রশ্নের মধ্যে ট্যাক্সের কথা বলা থাকবে এমন কোনো কথা নেই। যদি বলা থাকে তাহলে আপনি এফেক্টটা দিবেন, কিভাবে এফেক্ট দিবেন সেটা প্রশ্ন পরে বুঝবেন, প্রশ্নে যেভাবে এফেক্ট দিতে হবে সেভাবে এফেক্ট দিবেন। সিম্পল ইজ দ্যাট, এখানে আর বাইরে কিছু নেই। কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আমাদের কোশ্চেনে বলে দিবে কিভাবে এফেক্ট দিতে হবে, সেইভাবে আমরা এফেক্টটা দিই। যেমন আমরা এখানে যে 2 বছরের জন্য, যেমন আপনার যদি চালাকি করতে পারেন, মনে করেন চালাকি করে আপনার প্রশ্নে বললো যে ট্যাক্স আর বিন পেড কোয়ার্টারলি, হ্যাঁ কোয়ার্টারলি ট্যাক্স পেমেন্ট করা হয়, এটা বললো, কিন্তু বললো না যে আপনার মানে এই বছরে 2টা কোয়ার্টার পড়বে, আগামী বছর 2টা কোয়ার্টার পড়বে। তা আপনি কি বুঝে নেবেন না কোয়ার্টারলি পড়লে আপনার এই বছরে কোয়ার্টার পড়তেছে? তখন তো আপনাকে এটা বুঝে নিতে হবে যে কোয়ার্টারলি বলছে মানে আমার এই বছর দিব 2 কোয়ার্টার, নেক্সট ইয়ার দিব 2টা, তার মানে অর্ধেক এবছর দিব, অর্ধেক আগামী বছর দিব। স্যার কোয়ার্টারলি হলে তো এই বছর 3টা হওয়ার কথা স্যার, আমরা 3টা দিব, একটা কোয়ার্টার বাকি থাকবে, পরে কোয়ার্টারে আমরা পরের বছর 1 কোয়ার্টার দিব। হাফ অফ দ্য ইয়ার যদি হয়, হ্যাঁ যদি আপনাকে যদি মার্চের কথা বলে তাহলে 3টা করতে পারে, একটাও করতে পারে। সো আপনার টাইমিংটা কিন্তু আপনাকে এটাই বলতেছিলাম যে কেয়ারফুলি এক্সাম পেপারটা পড়ে টাইমিং অফ দ্য ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স সেভিংস এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। কথাটা খেয়াল রাখেন, এটা ইম্পর্টেন্ট কথা। কিন্তু আপনার টাইমিং অফ দ্য ট্যাক্স পেমেন্ট এবং টাইম অফ দ্য সেভিংসটা আপনাকে বুঝে নিতে হবে কোশ্চেন পেপারে কি বলা আছে, যেটা বলা থাকবে সেই অনুযায়ী আপনি এফেক্ট দিবেন। হিসাব করার সিস্টেমটা বুঝে ফেললাম, এই হিসাব করবো, তারপর পেমেন্টের সিস্টেমটা আর ইনকাম সিস্টেম, ট্যাক্স পেমেন্ট কখন হবে আর ট্যাক্স সেভিংস কখন হবে, কোন সময় কোন টাইমে কি এফেক্ট দিব, সেটা প্রশ্ন পড়ে ভালো মতো বুঝে সেইভাবে এফেক্ট দিন। তার মানে স্যার প্রশ্নে দেয়া থাকবে যে এটা জুন থেকে শুরু, কিংবা এটা মার্চ থেকে শুরু, এরকম কিংবা ডিসেম্বর শুরু, এমন অফকোর্স বলে দেবে। ওকে স্যার, বলে দেবে। সো এই বিষয়টা আশা করি সবাই বুঝছেন, এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু, ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা করা। তারপর আসি আমরা
ওয়ার্কিং ক্যাপিটাল। এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল, the next example has an investment of working capital included in it. আমরা একটা ইনভেস্টমেন্ট করলাম, ওখানে কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় আমাদের, যদি এরকম থাকে প্রশ্ন থাকতে পারে না, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, আমি ইনভেস্টমেন্ট করলাম ওটার জন্য কিছু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, তাহলে তাহলে কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল ট্রিটমেন্ট দিব? দ্য ট্রিটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অ্যাজ ফলোস। কিভাবে? ইট ইজ ট্রিটেড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট। সাধারণত ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা ইনভেস্টমেন্ট শুরু করলাম এবং ওই যে প্রজেক্ট শুরু হওয়ার সঙ্গে আমার ওয়ার্কিং ক্যাপিটাল লাগেই, তো এটা বলা থাকবে লাইক এনি আদার ইনভেস্টমেন্ট any additional working capital requirements, কি বলতেছে any additional working capital, additional মানে কি? additional মানে কি? অতিরিক্ত স্যার। কিসের অতিরিক্ত? প্রাথমিক তাদের বাড়তি কিছু একটা করতে হবে না। হ্যাঁ, আমার যা এডিশনাল মানে যা আছে এর বাড়তি কিছু একটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে এমন কিছু স্যার। হ্যাঁ, গুড। তো এই বাড়তিটা কখন লাগবে? আমি নতুন প্রজেক্ট যখন নিব, নতুন প্রজেক্ট চালাবার জন্য আমার যা বাড়তি যেটা লাগবে সেটা নেবে না। any additional working capital requirements are invested when required. Only the change in working capital is treated as a cash flow. কথা বুঝছেন? আমার নরমাল ওয়ার্কিং ক্যাপিটাল, আমি নতুন প্রজেক্ট নিয়ে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যত বৃদ্ধি বা যত বেশি দরকার হবে সেটাই ইনক্রিমেন্টাল। Only the change in the working capital is treated as a cash flow. Working capital does not qualify for tax relief, so is ignored in the taxation and tax depreciation calculations. ট্যাক্স ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটালটাকে হিসাবে আমরা কি আনবো না। এই যে প্রজেক্টের ভ্যালু আমরা এখানে 50,000 ধরছি, ট্যাক্স ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি বলতেছে? ওয়ার্কিং ক্যাপিটাল ডাজ নট কোয়ালিফাই ফর ট্যাক্স রিলিফ, সো ইট ইজ ইগনোরড ইন দ্য ট্যাক্সেশন অর ট্যাক্স ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনস। এটা খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ইজ রিলিজড। আবার যখন প্রজেক্ট যখন শেষ হয়ে যায়, আমার ওয়ার্কিং ক্যাপিটালটা আমার হাতেই থেকে যায়, হ্যাঁ, তাহলে এন্ড অফ দ্য প্রজেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল আমার রিলিজ হয়ে যায়। This is treated as a cash inflow at the end of the project. তার মানে 5 বছর প্রজেক্ট 5 বছরে ওয়ার্কিং ক্যাপিটাল আমার চলে আসবে। তাহলে আউটফ্লো হিসেবে যাচ্ছে, কিন্তু প্রজেক্টের শেষে গিয়ে আমার ইনফ্লো হয়ে যাচ্ছে। এটা স্যার চলে গেল, কোনো সমস্যা নাকি? নেটওয়ার্ক সমস্যা, কথা শোনা যাচ্ছিল না কিছুক্ষণ। আচ্ছা স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল?
হ্যাঁ স্যার তো নাই দেখা যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, মনে হয় উনি জয়েন করবেন। জি সরি, আমি তো আমি ইন্টারনেট থেকে বাইরে গেছিলাম হঠাৎ করে, একটু প্রবলেম হয়ে গেছিল এখানে। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আরে ভাই, কিসের মধ্যে পড়ছি আমরা বলে বোঝাতে পারবো না। ডিজিটাল প্রবলেমে পড়ে গেছি, বুঝছেন না? ইন্টারনেটটা হঠাৎ করে ব্লক হয়ে গেছিল একেবারে, পরে আবার নতুন করে আবার হটস্পট দিয়ে মোবাইল দিয়ে ঢুকলাম, ওয়াইফাইটা একদম কোনো কাজই করতেছে না। যাই হোক, আমি আবার স্ক্রিন শেয়ার দিই। আপনারা আমাকে বলবেন শেয়ার দেখলে। দেখা যাচ্ছে। জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ? ঠিক, থ্যাংক ইউ। তো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে তাহলে কি হবে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে। তো যেখানে ছিলাম যে ইট ইজ ট্রিটেড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট লাইক এনি আদার ইনভেস্টমেন্ট,
any additional working capital requirements are invested when required. যখন লাগবে additional requirements are invested when required. Only the change in working capital is treated. তারপরে দেখেন ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু এরকমও হতে পারে, কথাটা দেখা নেই, এখানে কথাগুলোর মধ্যে মিনিং আছে। বলতেছে any additional working capital requirements are invested when required. তার মানে একেবারে ইনিশিয়াল হবে তা না, সেকেন্ড ইয়ারে কিছু হতে পারে, থার্ড ইয়ারে আরো কিছু বাড়তে পারে, যখন যেটা বাড়বে। তো যে বছরে যতটুকু আমার ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে, তাহলে only the change in working capital is treated as a cash flow. এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আসেন working capital does not qualify for tax relief, so it is ignored in the taxation and tax depreciation calculations. At the end of the project, the working capital is released. This is treated as a cash inflow at the end of the project, equal to the total investment in working capital unless told otherwise. যদি অন্য কিছু বলা না থাকে তাহলে শেষ বছরে কি ওয়ার্কিং ক্যাপিটাল আমরা আবার ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাই দেব। সো एग्जांपल 5 টা করি, ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমরা এটা করলে ইনশাআল্লাহ বুঝে যাব। এখানে বলতেছে আচ্ছা एग्जांपल 5 এর পরে এখানে একটা আবার প্রফর্মা দেওয়া আছে, প্রফর্মা লেআউট ফর ক্যালকুলেশনস, নেট প্রেজেন্ট ভ্যালু উইথ ট্যাক্স। এক্সাম্পল প্রফর্মা অ্যাজিউমিং 2 ইয়ার প্রজেক্ট। এটা আমরা মনে হয় এই প্রশ্নটা পড়ার আগে প্রফর্মাটা একটু দেখি দেই। আচ্ছা না, প্রশ্নটা আগে পড়ি, তারপর প্রফর্মাটা আমরা দেখবো, তারপর আমরা অঙ্ক সলিউশনে যাব। এক্সাম্পল 5 বলছে ক্যাম্প পিএলসি has produced and marketed sleeping bags for several years. The sleeping bags are much heavier than some of the modern sleeping bags being introduced in the market. The company is concerned about the effect this will have on its sale. CAMP PLC are considering investing in new technology that would enable them to produce a much lighter and more compact sleeping bag. The new machine will cost £2,50,000 and is expected to have a life of 4 years with a scrap value of £10,000. In addition, an investment of £35,000 in working capital will be required initially. Timing টা বলছি তাহলে কি ইনিশিয়ালি মানে প্রথম থেকে আমাদের ধরতে হবে। এখন বলতেছে the following forecast annual trading account has been prepared for the project. দেখেন এখানে একটা নতুন জিনিস আমরা দেখতেছি, এখানে সেলস এর সঙ্গে আবার ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল প্রফিট বলে দিচ্ছে। একেবারে ক্যাশ ইনফ্লো কত, ক্যাশ আউটফ্লো এভাবে বলা নাই, একেবারে ট্রেডিং অ্যাকাউন্ট তুলে দিচ্ছে। সুতরাং ইনফ্লো আউটফ্লো এখান থেকে আমাদের হিসাব করার বিষয়গুলো ওগুলো মাথায় রাখতে হবে। Following forecast annual trading account has been prepared for the project. Sales হচ্ছে কি আপনার 2 লক্ষ, ম্যাটেরিয়াল 40,000, লেবার 30,000, ভ্যারিয়েবল ওভারহেড 10,000, ডেপ্রিসিয়েশন 20,000, অ্যানুয়াল প্রফিট সবগুলো যোগ করে 2 লাখ থেকে বাদ দিলে 1 লাখ। 40 যোগ 30 70 80 90 100, 200 থেকে 100 বাদ দিলে 100। The company's cost of capital is 10%. Corporation tax is charged at 30%. তাহলে কস্ট অফ ক্যাপিটাল 10% দিয়ে কি করব আমরা, ডিসকাউন্ট ফ্যাক্টরটার জন্য কস্ট অফ ক্যাপিটাল আমাদের দরকার হবে। আর কর্পোরেশন ট্যাক্স ইজ চার্জড এট 30% and is paid in 2 installments. বলে দিয়েছে কর্পোরেশন ট্যাক্স হচ্ছে 30% এবং 2 ইনস্টলমেন্টে পেমেন্ট করে। এই 2 ইনস্টলমেন্ট কিভাবে করে, with half the tax payable in the year in which it arises and the balance paid in the following year. Tax depreciation on 25%, tax depreciation of 25% on reducing balance is available on capital expenditure. তাহলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কিভাবে আমরা হিসাব করব, আমরা আগের অঙ্কে যেভাবে দেখলাম এটা আমরা সেভাবে করে ফেলবো। তারপরে আবার এখানে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর 10% হিসেবে কত সেটা দেখবো, 30% ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স এখানে আছে সেটা একটা মাথা থাকলো, হ্যাঁ, আর 25% রিডিউসিং ব্যালেন্স মেথড ধরতে হবে সেটা মাথা থাকলো। এবার বলতেছে আপনার রিকোয়ার্ড ক্যালকুলেট whether CAMP PLC should invest in new technology. আচ্ছা, তো আমরা এখন দেখি যে আপনার এখানে প্রফর্মাটা কি ধরনের ভাবে কিভাবে আমরা এটা বের করতে পারি। এখানে আমরা একটা অ্যাজিউমিং একটা প্রফর্মা লেআউট ফর ক্যালকুলেশনস অফ নেট প্রেজেন্ট ভ্যালু উইথ ট্যাক্স। এক্সাম্পল অফ প্রফর্মা দিছে যে অ্যাজিউমিং এ 2 ইয়ার প্রজেক্ট, 2 বছর প্রজেক্টের একটা প্রফর্মা দিছে কিভাবে আমরা সাজানো যায় জিনিসটা বোঝার জন্য আর কি। তো
তাহলে 0 ইয়ার, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। ক্যাশ ইনফ্লোস প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, এটা আমরা বের করে হিসাব করে লিখবো। ক্যাশ আউটফ্লোস কত সেটা লিখবো, প্লাস মাইনাস করবো। নেট ক্যাশ ফ্লোস কত সেটা চলে আসবে, প্লাস মাইনাস করে কত আসবে সেটা দেখে নেবো। করার পরে ট্যাক্স অন নেট ক্যাশ ফ্লো। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে আছি কিনা একটু বলবেন, কি রেসপন্স করুন তো প্লিজ। জি স্যার, আছেন স্যার। জি স্যার আসুন স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে মানে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছেন দেখে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার যে ইন্টারনেট লাইনটা কাজ করে কিনা, মানে ডিজিটাল প্রবলেম আর কি আমার। সো নেট ক্যাশ ফ্লো দেখলাম, এরপরে ক্যাশ ট্যাক্স অন নেট ক্যাশ ফ্লো। তাহলে ট্যাক্স অন নেট ক্যাশ ফ্লো কিসের উপর হবে? এই নেট ক্যাশ ফ্লো ট্যাক্স পেড হয়, তাই আমরা হিসাব করবো, দিয়ে দিব। এবার ইনভেস্টমেন্ট 0 ইয়ারে কত সেটা এখানে আউটফ্লো হিসেবে দেখাচ্ছে 0। দেখেন এখানে ব্র্যাকেট দিচ্ছে মানে কি, মাইনাস ফিগার। মাইনাস ফিগার, হ্যাঁ, যেমন ক্যাশ আউটফ্লো যেখানে ব্র্যাকেট দিচ্ছে, ইনফ্লো যেখানে ব্র্যাকেট দেয় নেই, সেরকম আর কি। তার সাথে ইনভেস্টমেন্টও আমাদের মাইনাস ফিগারে আছে, 0 ইয়ারে চলে যাবে ইনভেস্টমেন্টটা। স্ক্র্যাপ ভ্যালু তো আমরা পাবো কোন বছর? দ্বিতীয় বছরে, যেহেতু 2 ইয়ার্স পারফর্মা, স্ক্র্যাপ ভ্যালুটা আমরা 2 ইয়ার্স থেকে আমরা আবার রিটার্ন পাবো, গেল। এবার ট্যাক্স ডেপ্রিসিয়েশন সেভিংস, যেটা আমরা যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন যেটা হিসাবটা আগের এক্সাম্পল শিখছি, সেভিংস কত সেটা আমরা ইয়ার 1 কত, ইয়ার 2 কত, ইয়ার 3। এখানে 2 ইয়ার পারফর্মা, কিন্তু 3 ইয়ার পর্যন্ত টানছে। কেন টানছে? এই যে ট্যাক্স ইনস্টলমেন্ট, এই জন্য লাস্ট ইয়ারে স্যার বাদ থেকে যাবে পরের বছরের জন্য অর্ধেক, এই জন্য। হ্যাঁ, ওই ট্যাক্স ডেপ্রিসিয়েশন সেভিংসটা এখানে 3 ইয়ারে দেখাতে হবে আমাদেরকে, বুঝছেন না? সেই জন্য আমরা দেখাবো এই যে ট্যাক্স এখানে দুইটা জায়গায় আসছে 3 ইয়ারটা। দেখেন এই যে ট্যাক্স অন নেট ক্যাশ ফ্লো, ট্যাক্স অন নেট ক্যাশ ফ্লো যেটা, সেটা একটা গেছে সেকেন্ড ইয়ার, ওই থার্ড ইয়ার পর্যন্ত চলে গেছে। আর সেভিংসটাও চলে গেছে, এই সেভিংস ট্যাক্স ডেপ্রিসিয়েশন সেভিংসও চলে গেছে। আচ্ছা যাক, তার ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের যেটা ছিল সেটা প্রথম 0 ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল যাবে, সুতরাং 0 ইয়ারে লিখছে ওয়ার্কিং ক্যাপিটাল কত যাচ্ছে, এবং এটা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে আবার সেকেন্ড ইয়ারে শেষে গিয়ে আমরা ফেরত পাবো। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল দেখেন একবার মাইনাস করছে, একবার কি করছে, প্লাস করছে, ঠিক আছে? ওয়ার্কিং ক্যাপিটালটা একবার মাইনাস করছে, একবার প্লাস করছে। এরপরে নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো কি হবে? যোগ করে, এগুলো যোগ করে টোটাল কত নেট ক্যাশ ফ্লো কত গেছে, তারপরে আমার এখানে কত, এখানে কত দেখে দিল, কত টোটাল মাইনাস টোটাল লিখলো। ডিসকাউন্ট ফ্যাক্টর 0 ইয়ারে 1, আর 1 ইয়ার 2 তে অ্যাজ পার ডিসকাউন্ট ফ্যাক্টর রেট অনুযায়ী ধরে আমরা ওই যে প্রেজেন্ট ভ্যালু টেবিলে গিয়ে ওখান থেকে বের করে লিখবো, লেখার পরে আমার প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যাবে। দিস ইজ দ্য পারফরম্যান্স। সো কি করতেছি আমরা, ওয়ার্কিং ক্যাপিটালটাকে আমরা প্রথম বছরে 0 অ্যাড করে দিচ্ছি আউটফ্লো হিসাবে, আবার শেষ বছরে গিয়ে আমরা আবার এটাকে ইন করে দিচ্ছি, এবং শেষ বছরের প্রেজেন্ট ভ্যালু যাচ্ছে। আর প্রথম বছরটা কিন্তু একটাই 0 ফুল ভ্যালু, ফুল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। আর ওয়ার্কিং ক্যাপিটাল লাস্ট ইয়ারে ওটাই দিচ্ছি, লাস্ট ইয়ারে যেই আমার শেষ বছরে যেই ডিসকাউন্ট ফ্যাক্টর হবে অ্যাজ পার কস্ট অফ ক্যাপিটাল, সেটা লিখে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করবো। এখানে হচ্ছে ইন দ্য এক্সামিনেশন ফর এ শর্ট লাইফ প্রজেক্ট with cash flows inflating at different rates, it is best to set the net present value calculation out with the cash flows down the side and the time across the top. তো এখন এটা আমরা এই প্রশ্ন সলভ, এক্সাম্পল 5 টাকে তাহলে আবার একটু রিভিউ করি। কি করবো আমরা? আমাদের প্রথমে কি বের করতে হবে? আবার প্রশ্নটা পড়ি যে CAMP PLC are considering investing in a new technology that would enable them to produce much higher lighter sleeping bag. New machine will cost 2,50,000. তাহলে 2,50,000 একটা পাইলাম, কস্ট পাইলাম। Is expected to have a life of 4 years. 4 বছর পিরিয়ডটা পাইলাম। স্ক্র্যাপ ভ্যালু 10,000, এটা একটা পয়েন্ট পাইলাম। In addition, an investment of 35,000 ওয়ার্কিং ক্যাপিটাল, এটা একটা পয়েন্ট পাইলাম। এবার আমরা সেল এখানে আমাদের ইনফ্লোটা কি সেটা হিসাব করে দেখি যে ইনফ্লোটা কি। দেখেন প্রথমে ক্যাশ ইনফ্লোটা বের করবো, ক্যাশ আউটফ্লো দেখবো। সো ইনফ্লোটা কি, ইনফ্লোটা কি আমার সেলস থেকে 2 লাখ থেকে 1 লাখ খরচ সব বাদ দিলে 1 লাখ। তাহলে এখানে যে ডেপ্রিসিয়েশন যে একটা আছে, আমরা আগেও গত ক্লাসেও কিন্তু আমরা হিসাব করছি, কথা বলছি, আলোচনা করছি যে ডেপ্রিসিয়েশনটা কিন্তু আসলে একটা বুক এন্ট্রি, ইট ইজ নট এ ক্যাশ ফ্লো। নন ক্যাশ আইটেম স্যার। জি, নন ক্যাশ আইটেম। সো এটা কিন্তু আমরা ধরবো না, এটাকে আমাদের মানে আমার এটাকে আমরা ধরতে পারবো না। তার মানে আমার 1 লক্ষের সঙ্গে 20,000 টাকা যোগ করে দিয়ে আমার ক্যাশ ইনফ্লোটাকে
ট্যাক্সেবল বা ট্যাক্সেবল প্রফিটে ধরতে হবে। এবং ডেপ্রিসিয়েশনটা কিন্তু ইনকাম ট্যাক্সেরও ক্ষেত্রেও কিন্তু ডেপ্রিসিয়েশন এই ডেপ্রিসিয়েশনটাকে অ্যালাউ করেন না। যারা ইনকাম আপনারা যখন ইনকাম ট্যাক্স করবেন তখনও পাবেন এটা, বা অনেকে ইন প্র্যাকটিস এখন করেন, প্র্যাকটিক্যালি করেন যে ডেপ্রিসিয়েশন যেটা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন থাকে সেটাকে কিন্তু ইনকাম ট্যাক্স হিসাব করার সময় সেই ডেপ্রিসিয়েশনটাকে যোগ করে দিয়ে ইনকাম ট্যাক্স অথরিটি থেকে যে ডেপ্রিসিয়েশন রেটটা দেওয়া থাকে সেই রেটটা অ্যাপ্লাই করে হিসাব করা হয়। সেটা একটা অন্য পার্ট, ওর করে দিলাম না, আপাতত একটু বলতে রাখেন। তাহলে মানে আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা কি করতে হবে, এখানে যোগ করে দিয়ে ট্যাক্সেবল প্রফিটটা বের করতে হবে। তাহলে ট্যাক্সেবল প্রফিটটা আমরা অ্যানুয়াল প্রফিট থেকে 20,000 যোগ করবো, তাহলে আমার 1,20,000 টাকা ট্যাক্সেবল প্রফিট হবে। এইটার 30% হবে আমার ইনকাম ট্যাক্স। সো আমি বরং আপনাদেরকে এক্সাম্পল 5 এর প্রথম যেটা করা আছে সেখানে চলে যাই, দ্যাট উইল বি বেটার, বুঝতে সুবিধা হবে। কত পৃষ্ঠা আছে? আনসার 590 পৃষ্ঠা। বের করি না, আমাকে আবার একটা অন্যটা হিসাব করতে হয়, আমারটা তো মিলে না তো সেটা, ওই আবার প্লাস মাইনাস করে কত তো লিখলে আমি আবার 122 লিখছি না এখানে, তো এখানকার 590 মানে আমার 122 হিসাব করলে এটা আসবে, এই আসছে আমার 590 থেকে 468 বাদ দিচ্ছি, তারপরে 122 পেয়েছি। এটা একটা হিসাব করে নিচ্ছি আর কি, শর্টকাটে কিভাবে আনা যায়। তো দেখেন এখানে কি করতেছে, depreciation is not an allowable expense, therefore taxable profit বের করছে 1 লক্ষ যোগ 20,000, যেটা একটু আগে আলোচনা করতেছিলাম, 1,20,000 পার annum, কর্পোরেশন ট্যাক্স 30%, 36,000 টাকা পার annum, half payable in current year, half payable in following year। তাহলে এটা আমরা পরে দেখব। ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বলছে কি, ক্যাপিটাল কস্ট তো 8 লক্ষ টাকা, স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা, তাহলে টোটাল ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে কি 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা পুরোটাই আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবো, যেটার উপর আমরা কি করব, ট্যাক্স বেনিফিটটা 30% হিসেবে কিন্তু আমরা ক্লেম করতে পারবো রিডিউসিং ব্যালেন্স মেথডে, তাই না? প্রশ্ন কি বলা আছে, প্রশ্ন কি বলা আছে বলেন তো? রিডিউসিং ব্যালেন্স মেথডে প্রশ্নের দেখেন একদম শেষের দিকে দেখেন, আপনারা আপনাদের সামনে বইটা প্রশ্নটা খোলা রাখেন, যেহেতু আমি সলিউশনটা এখানে স্ক্রিনে দিছি, প্রশ্নটা আপনার সামনে খোলা রাখেন যাতে পড়ার সময় আমরা ধরতে পারি না স্ক্রিনে আমরা প্রবলেম সলভ দেখবো। একদম লাস্ট প্যারা দেখেন, দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, corporation tax is charged at 30% and is paid in 2 installments, with half the tax payable in the year in which it arises and the balance paid in the following year. Tax depreciation of 25% on reducing balance is available on capital expenditure. Capital expenditure মানে কি, যে কোনো capital expenditure হোক না কেন, reducing balance method 25% রেটে tax depreciationটা allowable আছে। তাহলে আমরা reducing balance method চলে যাই। 2.5 লক্ষর ওই যে আমরা একটু আগে যে আরেকটা এক্সাম্পলে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা হিসাব করছিলাম সেভাবে করি, তাহলে দেখেন আপনারা 2.5 লক্ষ 25% কত হয়, তার ইনভেস্টমেন্ট আসলো না কেন স্যার, ইয়া মানে জিরোটা স্যার, ইয়ার জিরো কি বললেন স্যার? ফারুক বলছিলাম স্যার, ফারুক হাসান। হ্যাঁ, আমরা তো ট্যাক্সটা দিব তো এন্ড অফ দ্য ইয়ার, ইনকাম গুলো তো এন্ড অফ দ্য ইয়ার আসবে, ট্যাক্স হিসাব করতে শেষের বছর শেষের দিকে, 0 ইয়ার না এখানে, এখানে আপনার ইয়ার 1 ইয়ার 1 আসেন। তো 2.5 লক্ষ 62,500 হয়, জি এখানে তো দেখা যাচ্ছে 2.5 লক্ষ 25% হলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন 62,000 মাইনাস 2 লক্ষ রিডিউস কত বলে ব্যালেন্স কত থাকে, রিডিউসিং ব্যালেন্স 1,27,500 টাকা থাকে থাকি না? সবাই বলেন কেউ এই যে ইয়ার 1 এ ট্যাক্স ডেপ্রিসিয়েশন 62,500 কে বাদ দিয়ে 2.5 লক্ষ থেকে 62,500 বাদ দিলে 1,27,500 হয়েছে, এই জিনিসটা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন কিনা বলেন তো প্লিজ? বুঝেন না কেউ বলেন, বুঝছেন তো সবাই বুঝছি, কিন্তু বুঝেন না কেউ, না বুঝলে আবার বলি আরেকবার বল। হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের এখানে ক্যাপিটাল কস্ট হচ্ছে কি 2.5 লক্ষ, 2.5 লক্ষ 25% করেন তো কত হয়? যিনি আরেকবার বলতে বলছেন উনি করেন, 2.5 লক্ষ 25% কত? 2.5 লক্ষ 0.25 কত হয়? কে বলছিলেন? সালাউদ্দিন বলছিলেন? আমি কি আসি? রেসপন্স করতেছেন না কেন? জি স্যার আছেন স্যার। হ্যাঁ
কে যে যিনি বুঝেন না উনি কি সালাউদ্দিন কিনা বা অন্য কেউ কিনা নামটা বলুন তো একটু, আমি কনফার্ম করি। কথা বলেন এখন। নেই মনে হয় স্যার, উনি মেবি নাই, আমরা সামনে আগাই। হ্যাঁ, তাহলে 2,25,000 62,500, তাই তো? তাহলে 2,00,000 থেকে 62,500 বাদ দিলে রিডিউসিং ব্যালেন্সে কত থাকে তাহলে? 2,00,000 বিয়োগ 62,500 তাহলে 8,07,500 থাকে রিডিউসিং ব্যালেন্স। তাহলে ইয়ার 1 এ আমার রিডিউসিং ব্যালেন্স 1,07,500, ট্যাক্স ডেপ্রিসিয়েশন 62,500, এইটা 30% কত? 18,750 করেন, 62,500 ইনটু 0.3 দেন না, হিসাবটা করে ফেলেন, হাতে হাতে করে ফেলেন। 56,250 না, কি বলেন আপনি এগুলো? 62,500 থেকে 500 30% কত? 62,500, হ্যাঁ 18,750। আপনি 56,000 পাইছেন মনে হয়, 1,07,500 গুণ করছেন না কোনো? জি স্যার ভুলে ওইটা দিয়ে নিছিলাম। ওইটা হবে না। হ্যাঁ, আপনি 62,500 পাইছেন কোথা থেকে? 2,00,000, আমার অ্যাসেট ভ্যালু 2,00,000 থেকে প্রথমে 25% হিসাব করছেন, সেটা হচ্ছে 62,500। এইটার আবার 30% আমি ট্যাক্স বেনিফিটটা পাবো। জি, তাহলে আমার 2,00,000 থেকে 62,500 25% হলে দেওয়া হয়, তার 30% ট্যাক্স বেনিফিট দিবে আমাকে, ট্যাক্স রিবেট দিবে বা সেভিংস দিবে, যাই বলো না কেন। হ্যাঁ, তাহলে সেটা হিসাব করলাম, আর রিডিউসিং ব্যালেন্সটা এখানে রেখে দিলাম পরবর্তী বছর হিসাব করার জন্য। এবার 1,87,500 কে আবার 25% করেন, কত হয়? 46,875। এই যে 1,87,500 46,875 মাইনাস করলেই 1,40,650 আসবে। দেখেন, মানে 1,87,500 থেকে রিডিউস করলে রিডিউসিং ব্যালেন্সটা 1,40,625 হয়। সবাই হাতে কলমে করেন, একটু কম্পিউটার দিয়ে হয়। আমার সঙ্গে হিসাবটা যদি আপনারা এখন করে ফেলেন তাহলে সুবিধা হবে কি, আপনারা পরে আবার করার সময় কনফিউজ থাকবেন না। সুতরাং আমি সবাই করুন, সবাই ইনশাআল্লাহ ক্লিয়ার হবে, কঠিন কিছু নাই এখানে। এটা বুঝতে পারছি স্যার, পরেরটা এনপিবি দেখুন বুঝে আপনাদের। জি, তাহলে আমার গেল, তাহলে আমার ট্যাক্সটা গেল। এবার থার্ড ইয়ারে আসেন। থার্ড ইয়ারে আবার 1,40,625 ইন্টু কত? 25%, কত হয়? 35,156 স্যার। এই যে ট্যাক্স 35,156, এটা 30% হচ্ছে 10,747, আর 1,40,000 থেকে 50,000 বাদ দিলে 1,05,000, এটা রিডিউসিং ব্যালেন্স লিখে দিবেন। বুঝা গেছে না? হ্যাঁ, এবার মোস্ট কনফিউজিং যেটা আপনাদের জন্য হবে, ভবিষ্যতে যখন পড়বে তখন হবে, যে 95,469 এটা করতে পেলাম স্যার, এখানে হবে আপনাদের কনফিউশন। এটা বলেন, এখানে 95,469 কেন হয়েছে আমাকে আপনারা বলবেন, আমি বলবো না। স্যার 1,05,569 থেকে 10,000 বাদ দিলাম স্যার। রাইট, কেন? স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিয়ে স্যার বাকি টাকা যা থাকবে ওই পুরোটার উপরে তো আমরা ট্যাক্স বেনিফিটটা ক্লেম করতে পারবো, তাই তো? সেটা, এই কথাটা মনে রাখবেন। লাস্ট ইয়ারে গিয়ে এখানে একটা ট্রিটমেন্ট আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেক বছর রিডিউসিং করে আসবো, লাস্ট ইয়ারে গিয়ে আমরা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে রিডিউসিং যেটা থাকবে ব্যালেন্স হাতে, সেটার উপরে আমরা কত? এবার 95,469 উপরে 30% দেন, 28,648 এই দাওয়া আছে এখানে। হ্যাঁ, তারপরে এবার তাহলে বেনিফিট রিসিভড ইয়ার 1 এ কত, ইয়ার 2 তে কত, ইয়ার 3 কত, এটা কিভাবে করতে আপনারা বলেন, আমি বলবো না। বলেন দেখি, আপনারা বলেন। এটা আমি বলতে চাচ্ছি না, আমি একটু আগে বুঝেছি। এই ট্যাক্স রিসিপ্টটা কিভাবে হিসাব করছে, কেন হিসাব করছে আমাকে বলেন দেখি। স্যার 55,000 টাকা আবার একটু বলবেন স্যার? জি, আবার বলেন স্যার। 55,000 টাকা একটু আবার বলবেন? প্রশ্ন স্যার 95,000 এটা কিভাবে হলো একটু আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, রাইট, অবশ্যই বলবো। দেখেন, থার্ড ইয়ারে গিয়ে আমার রিডিউসিং ব্যালেন্স কত? 1,05,469। জি স্যার। এবং ফোর্থ ইয়ারে গিয়ে আমার স্ক্র্যাপ ভ্যালু 10,000, এই যেখানে স্ক্র্যাপ ভ্যালু 10,000 আছে, যেটা যোগ করে স্যার তারপরে করতে হবে। যোগ করে না, বিয়োগ করে। ও সরি বিয়োগ করে। 1,05,469 থেকে আমি স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে বাকি থাকে আমার 95,469। ও এটা স্যার, এইটা পুরোটা এই পুরো বুক ভ্যালুর উপরেই, কিন্তু মানে ইনকাম ট্যাক্স বুক ভ্যালুর উপরেই, বুঝছেন না? আমাকে 30% রিবেট দিবে সরকার। ওকে স্যার। এই হচ্ছে হিসাব। স্যার 95,469 এটা কি আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে কাউন্ট করব স্যার? না না না, এটা শুধু আমি ইনকাম ট্যাক্স পারপাস হিসাব করতেছি। আমি ইনকাম ট্যাক্সে কত বেনিফিট পাবো সেটা হিসাব করানো করতেছি। এটা কিন্তু রিয়েল আমার কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা না, এটা শুধু ইনকাম ট্যাক্স হিসাব করার জন্য হিসাব করতেছি।
তার মানে এই ভ্যালুটার উপর আমরা ট্যাক্স সেভিং পাবো স্যার, তো এই ভ্যালুটার, হ্যাঁ এক্স্যাক্টলি ইউ আর রাইট, এই ভ্যালুটার উপরে আমরা ট্যাক্স রিবেটটা ক্লেম করতে পারবো। তাহলে 95,469 ইনটু 30% কত হয় দেখেন না। আচ্ছা এবার এই কলামটা ট্যাক্স বেনিফিটটা ইয়ার 1 এ, ইয়ার 2 তে, ইয়ার 3 তে বা টোটাল ক্যাশ বেনিফিট যে আসছে এইটা হিসাবটা আমি বলবো না, একটু আগে বুঝেছিলাম অন্য অঙ্কে, এখানে কিভাবে করছে আপনারা কেউ বলেন দেখি। স্যার ট্যাক্স সেভকে 2 দিয়ে ভাগ দিছে স্যার। হ্যাঁ ট্যাক্স সেভকে 2 দিয়ে ভাগ দিছে, ট্যাক্স সেভ ফিগার দিয়ে বলেন তো। স্যার 18,750 কে 2 দিয়ে ভাগ দিছি 9,375। ওকে ফাইন। তারপর 14,063 কে 2 দিয়ে ভাগ দিছি, প্রথম বছরের ওটা অর্ধেক নিছি আর এই বছর থেকে অর্ধেক নিছি স্যার 7,032। জি স্যার 14,063 থেকে 2 ভাগ করলে 7,032। জি স্যার। তো সেম পরের বছর 7,032 নিছি আর এই বছরের অর্ধেক নিছি স্যার 10,547 এর 2 দিয়ে ভাগ দিয়ে। রাইট, পরেরটা করছি স্যার, এভাবে করে আমরা করছি। এই হিসাবটা বুঝেন নাই কেউ বলেন, যদি সবাই বুঝে থাকেন ঠিক আছে, বুঝেন নাই কেউ এরকম কিছু আছে কিনা আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করতে চাই। এটা একটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ছাড়া যাবে না। সো একটু বলেন দেখি কেউ সবাই বুঝছেন কিনা, না বুঝতে পারলে বলেন, আমরা আবার আলোচনা করে এটাকে আমরা শেষ করবো কেন আজকে। কেউ সবাই বুঝে গেছেন, কেউ বুঝেন নাই এরকম নাই? আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন, সবাই বুঝছেন নাকি? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝলাম। তাহলে কি হলো আমাদের হিসাবটা, আমরা এবার কিভাবে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কিভাবে করব এবং কিভাবে এটাকে অ্যাকাউন্ট ফর করব, কিভাবে ট্রিটমেন্ট করব, আমরা ট্যাক্স থেকে বেনিফিটটা কিভাবে দেবো সেটা হিসাব করাটা বুঝলাম। অল দিস আর ওয়ার্কিং। এবার আসেন আমরা কি করতেছি, এবার আমরা ওয়ার্কিংটা হইলো, এবার আমরা আসেন এবার নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করবো। তাহলে দেখেন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা আমরা আগে যেভাবে ঠিক একই রকম হবে। এবার আমরা ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো করে মোটামুটি বের করতে পারছি। এবার নেট প্রেজেন্ট ভ্যালুর হিসাবটা আগের মতো করেই আমরা হিসাব করবো। দেখেন আসেন 0 ইয়ার, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার গেল। তারপরে হচ্ছে আপনার এখানে নেট ফ্লোস 0 ইয়ারে পরের দিকে আসছে, কিন্তু ইনফ্লোসটা 1 2 3 4 4 বছরে 1,20,000 করে দিয়ে দিলাম, যেটা আমরা আগে হিসাব করলাম একটু আগে করে 1,20,000 টাকা প্রত্যেক বছরে গেল। কর্পোরেশন ট্যাক্স আমরা 30% হিসাবে 1,20,000 30% কর্পোরেশন ট্যাক্স 36,000 টাকা পেয়েবল। এই 36,000 টাকা আমাকে ইনকাম ট্যাক্স আমাদের অ্যাকাউন্টিং এর হিসাবে আমরা করলাম, ইনকাম ট্যাক্স আমাকে পেমেন্ট করতে হবে এই 36,000 টাকা। 36,000 টাকা ইনকাম ট্যাক্স আমি দিব, তার মধ্যে আমরা এই বছর দিব 18,000 টাকা, অর্ধেক আগামী বছর থেকে আবার ওই 36,000 করে দিব। কারণ এখানে তো আর হিসাবটা নাই, এখানে তো বড় বড় হিসাব থাকবে। 1,20,000 টাকা যেহেতু প্রত্যেক বছর ইকুয়াল, সুতরাং প্রত্যেক বছরই 36,000। এই 36,000 এর মধ্যে কিন্তু অর্ধেকটা গত বছরের, বাকি অর্ধেকটা এই বছরের। আবার এটার ভিতরে কিন্তু অর্ধেকটা গত বছরের, বাকিটা এই বছরের, এটার ভিতরে। তাই সেজন্য এখানে গিয়ে 18,000 টাকা চলে আসছে ফিফথ ইয়ারে গিয়ে, যদিও ফিফথ ইয়ারটা আমাদের হিসাবে বাইরে, কিন্তু এই 18,000 টাকা কিন্তু গত বছরের ট্যাক্স পেয়েবল ছিল, এই বছর আমরা দিচ্ছি, সেজন্য এখানে ফিফথ ইয়ার পর্যন্ত আমরা টানছি। এবার ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা হিসাব করছি। ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা প্রথম বছরে 9,375, দ্বিতীয় বছরে 16,407, 12,305, 19,595, 4 বছরে কি কি পাবো আমরা। ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কি করলাম, বেনিফিট মানে ইনফ্লো হিসেবে দেখা দিলাম, এই জন্য কোনো মাইনাস ফিগার নাই, এটা প্লাস ফিগার দেখা দিলাম। মোট 14,320 টাকা, সরি লাস্ট ইয়ার 14,320 টাকা গেল। তারপরে আসেন ইনভেস্টমেন্ট, 0 ইয়ারে 8 লক্ষ টাকা চলে যাবে মাইনাস ফিগার, হ্যাঁ। এবং ইনভেস্টমেন্টের স্ক্র্যাপ ভ্যালু ফোর্থ ইয়ারে গিয়ে 10,000 টাকা প্লাস হবে, দিলাম। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল প্রথম বছরে আমার 35,000 টাকা চলে যাচ্ছে, এবং ফোর্থ ইয়ারে গিয়ে আবার সেটা চলে আসতেছে, তাহলে একটা মাইনাস এখানে প্লাস চলে আসলো। 0 ইয়ারে আমার আউটফ্লো, ফোর্থ ইয়ারে গিয়ে আমার ইনফ্লো। তাহলে আমার 0 ইয়ারে টোটাল নেট ইনফ্লো হচ্ছে, নেট ফ্লো হচ্ছে 2,50,000 যোগ 35, 2,85,000। এখানে ইয়ার মানে 1,11,375 যা হয় আর কি, না যোগ 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 করে যা আসছে তাই লিখে দিলাম। এবার আসেন ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর কোথেকে বেশি এটা আমি বলতে চাই না, আপনারা বলেন। টেবিল থেকে স্যার, ডিসকাউন্ট ফ্যাক্টর টেবিল থেকে। রাইট, ডিসকাউন্ট আমার কত রেটে কত বছর থেকে দেখছি,
এরকম কিভাবে বলবেন? স্যার 10% থেকে দেখছি স্যার 1 2 3 এইভাবে। হ্যাঁ, ইয়ার 1 2 3 4 5 5 বছরের আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর টেবিল থেকে দিছি। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে? ডিসকাউন্ট ফ্যাক্টর করতে পারছি, বুঝেন নাই এখনো কেউ আছেন কিনা বলেন। এটা তো আমাদের সবচেয়ে ভাইটাল, মানে প্রথম থেকে শিখে আসছি এটা। তারপরেও প্রশ্ন করছি স্যার ওয়ার্কিং ক্যাপিটালটা স্যার প্রথম বছরে মাইনাস, চতুর্থ বছরে যে প্লাস হলো কেন স্যার? কেন হলো? প্রথম বছর আমরা এটা ইনভেস্ট করতেছি, চতুর্থ বছরে আমার মাইনাস, এবং এটা আমার ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু আমার ইনভেস্টমেন্টের সঙ্গে একদম টোটালি চলে যাচ্ছে না, এবং এটার উপর কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হয় না, এটার উপর কোনো ইনকাম ট্যাক্সের কিছু এফেক্ট নাই। সুতরাং এই ওয়ার্কিং ক্যাপিটাল আমি প্রথম বছর থেকে শুরু করতেছি, ওই জন্য প্রথম বছর মাইনাস, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট 4th ইয়ারে আমি এই টাকাটা আবার রিলিজ করে ফেলতে পারতেছি, সেজন্য আমার কাছে আবার এটা ইনফ্লো হয়ে যাবে। তো প্রথম বছরে আমি ডিসকাউন্ট ফ্যাক্টর 1 দিয়ে গুণ করবো, আবার লাস্ট ইয়ারে আমার যখন এন্ড অফ দ্য প্রজেক্ট ওই বছরে আমি 0.683 ওই ডিসকাউন্ট ফ্যাক্টর ওই বছর যা পড়ে তাই অত রেটে অত কস্ট অফ ক্যাপিটাল সেটাই আমি হিসাব করবো। তো সেভাবে গিয়ে তাহলে গেল ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে যে প্রশ্ন করছিলেন, আপনাকে বুঝছেন কিনা বিষয়টা? জি স্যার। এত আস্তে বলতেছেন কেন? স্যার এটা প্রো ফরম্যাটেও দেওয়া আছে। প্রফর্মা দেওয়া আছে না, তারপরে আমরা আলোচনা করি প্রফর্মা দেওয়া আছে, বাট এই কনসেপ্টটা মাথার মধ্যে আমরা যত আলোচনা করবো তত থাকবে। এগুলাই তো অঙ্ক, আসলে অঙ্কের ট্রিটমেন্ট তো এগুলোই। হ্যাঁ, আমরা তো আসল মনে আসছে এখন। স্যার কর্পোরেশন ট্যাক্সটা 18,000 প্রথম বছর আর শেষ বছর 18,000 ম্যানেজ করলাম কেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা প্রথম বছর যেহেতু আমরা বছরে 50% এই বছর দিচ্ছি, হ্যাঁ, আর বাকি 50% নেক্সট ইয়ার দিচ্ছি। সো এখানে প্রথম বছরে যে আমার 36,000 টাকা ট্যাক্স আসছিল তার 50% থেকে 18,000 টাকা এই বছর দিচ্ছি। বাকি সেকেন্ড ইয়ারে গিয়ে এই যে 36,000 টাকা আছে এটার মধ্যে গত বছরের 18,000 টাকা আছে এবং দ্বিতীয় বছরের 18,000 টাকা আছে, 36,000 টাকা। তো এটাকে একই রকম ভাবে দ্বিতীয় বছর তৃতীয় বছর তাই, চতুর্থ বছর তাই। পঞ্চম বছরে গিয়ে কি হয়েছে, পঞ্চম বছরের মধ্যে এই যে আপনার এই যে আগের বছরের 18,000 টাকাটাই এখানে আসছে। পঞ্চম বছর তো অন্য ট্যাক্সটা আমি এখানে হিসাব করতে পারি নাইও, আমার তো চতুর্থ বছরে আমার ট্যাক্স শেষ, কাজ শেষ। তো আমার এইটা 18,000 টাকা তো পঞ্চম বছরে গিয়ে দিতে হবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এই ক্যালকুলেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। এটা আপনারা বুঝেন নাই বা আরো কোনো প্রশ্ন থাকলে বলেন, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে, এবং এখানে আমাদের কিন্তু মানে শেখার বিষয় আছে আর কি। ট্রিটমেন্ট কিন্তু এগুলাই, গুড লেভেলের ট্রিটমেন্ট এগুলাই, কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি, হিসাবগুলো আপনারা বুঝে নেন। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? তাহলে দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু কি হচ্ছে আমাদের এগুলা যোগ বিয়োগ করে নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম 70,706 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল 35,000 টাকা is injected in year 0 and reduced in year 4, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমি আবার ফিরে যাই আগের জায়গাতে। কত পৃষ্ঠে ছিলাম ভাই? 552। দেখি তো আসে কিনা, আমি একটু মুখস্থ মারি। হ্যাঁ, এসে গেছি না? সো এই হলো মোটামুটি আমাদের আমার মনে হয় যে আজকে আর টানা যাবে না, কারণ ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন এরপর হচ্ছে ইনফ্লেশন। নেক্সট ইনশাআল্লাহ আমরা ইনফ্লেশন শিখবো। আজকে এখন কটা বাজছে, আমাকে টানতে পারবো আর কিছুক্ষণ? 6 মিনিট আছে। আমার শুরু হবে স্যার, 5 মিনিট আছে। তার না আমার শুরু হয়ে যাবে স্যার, জামাত আছে। জামাতে পড়বে নাকি, অসুবিধা নেই, বাসায় জামাত পড়বেন, অসুবিধা নেই। আমি আমার দুটো মেয়ে, বুঝছেন, আমি আমার মেয়েদেরকে নিয়ে বাসায় জামাত পড়ি। আমি ইমামতি করি, আমার মেয়েগুলা ছোট ছোট মেয়ে স্কুলে যায়, আমার ওয়াইফও থাকে, আমরা 4জন মিলে বাসায় জামাত করি। এই যে আপনার তারাবি নামাজ পুরো জামাতে পড়ছি। তো ইনশাল্লাহ আপনারা জামাতে মসজিদে গিয়ে পড়তে কথা নাই, আপনারা আমার বাসাতেও বা 2জন থাকলে জামাতে পড়বেন, জামাতে পড়া ভালো। আমি একটু আগে যাই, আমার মনে হয় যে 2-4 মিনিট 5 মিনিট কথা বলতে কোনো অসুবিধা নেই। Impact of inflation on cash flows. If an exam question involves inflation, then we normally have to either
অ্যাডজাস্ট দ্য ক্যাশ ফ্লোস অর অ্যাডজাস্ট দ্য কস্ট অফ ক্যাপিটাল। যেমন ইনফ্লেশন এখন মনে প্রশ্নে দেওয়া আছে, ইনফ্লেশন দেওয়া আছে, ইনফ্লেশন সম্বন্ধে আমরা আগে আলোচনা করছি। প্রত্যেক বছর ইনফ্লেশন হয়, যেমন আজকের বাজেটের মধ্যে দেখছেন 5.3% ইনফ্লেশন হচ্ছে আমাদের বাজেট, মানি ভ্যালু আমাদের পার্চেসিং পাওয়ার হচ্ছে। তাহলে ইনফ্লেশনটা এফেক্ট কিভাবে দেবো? তাহলে দুইভাবে যে কোনো একটা ভাবে দেওয়া যায়। একটা আইদার অ্যাডজাস্ট দ্য ক্যাশ ফ্লো যে আসবে সেগুলোকে ইনফ্লেশন রেট দিয়ে গুণ করে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো, এটা একটা হতে পারে। অথবা অ্যাডজাস্ট দ্য কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে রেট, আমরা কস্ট অফ ক্যাপিটাল যেটাই সেটাকে আমরা ইনফ্লেশন রেট দিয়ে করে ফেলতে পারি, যে কোনো একটা করতে পারি। Where cash flows have not been increased for expected inflation, they are known as current cash flows or real cash flows. যখন ক্যাশ ফ্লো গুলো আমার ইনফ্লেশন দিয়ে আমি ইনক্রিজ করি না, সেটাকে বলা হয় কারেন্ট ক্যাশ ফ্লো বা রিয়েল ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটাকে ইনক্রিজ করি নাই, ইনফ্লেটেড করি নাই। Where cash flows have been increased to take account of expected inflation, they are known as money cash flow. যদি আমি ক্যাশ ফ্লো গুলোকে যদি ইনফ্লেশন রেট দিয়ে যদি আমি যদি ইনফ্লেটেড করে দিই, সেটাকে বলা হয় মানি ক্যাশ ফ্লো বা নমিনাল ক্যাশ ফ্লোস। Remember, if they do take inflation into account, they represent expected flows of money, hence the term money cash flows. Remember that if they do take inflation into account, they represent expected flows of money, hence তাই ওদেরকে বলা হয় মানি ক্যাশ ফ্লো। You can assume that cash flows you are given in the exam are the money cash flows unless told otherwise. Unless told otherwise কথাটা কিন্তু দেখেন ইম্পর্টেন্ট, কত বছর ছেড়ে দেওয়ার না। Unless told otherwise, these are really important. You can assume that the cash flows you are given in the exam are the money cash flows. মানে কি, এক্সাম পেপারে যদি কিছু বলা না থাকে, এক্সাম পেপারে কিছু বলা নাই, তখন আপনি ধরবেন যে ওটা মানি ক্যাশ ফ্লো, মানে ইনফ্লেটেড করে ওই ইনফ্লেশন এফেক্ট দিয়েই ওইটাকে ফ্লোটাকে বলা হয়েছে। যদি প্রশ্নে কিছু বলা থাকে, যদি প্রশ্নে কিছু বলা থাকে, if the examiner specifies that cash flows are in current terms, you will generally need to put these in money terms. তখন আপনি কারেন্ট টার্মস থেকে মানি টার্মস আনবেন before you can discount them. For example, if the question tells you that the sales for the next 3 years are £100 in current terms but are expected to inflate by 10%, then what he actually means is that the sales will be year 1 এ 110, ওই 100 into 1.1 তাহলে 110, সেকেন্ড ইয়ারে 110 into 1.1 121, থার্ড ইয়ারে 121 into 1.1 133.10. That is, these are cash flows in money terms. Or make sure you read the questions carefully. আবার বলতেছে, make sure you read the question carefully. Sometimes you will be given the cash flows in year 1 terms with subsequent inflation. অনেক সময় বলা থাকে যে আমার ক্যাশ ফ্লোটা ইয়ার 1 টার্মসে, 0 ইয়ারে না, ইয়ার 1 টার্মস, ইয়ার 1 থেকে আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, তখন সাবসিকুয়েন্ট with subsequent inflation পরবর্তী ইনফ্লেশন দেওয়া থাকতে পারে। For example, if question says sales will be £100 in the first year but are then going to inflate by 10% for the next 2 years, then the sales will be year 1 হবে 100, এখানে হচ্ছে কত 110, এখানে বলা আছে কি, এখানে আচ্ছা এটাকে পড়ি, then the sales will be year 1 হবে 100, year 2 হবে 110, 110, আর year 2 তে, year 3 তে 110 into 121। এখানে কিন্তু ইয়ার 1 থেকে শুরু হয়ে গেছে, এখানে ইয়ার 1 এ 100। এটা কেন? এখানে বলে দিয়েছে যে but sometimes you will be given the cash flows in year 1 terms. For example, say sales will be £100 in first year. এখানে কি sales for the next 3 years are $100 in current terms. এখানে বলছে sales will be 3 years $100 in current terms but expected to inflate 10%. এই কথার মিনিং হচ্ছে কি, আমার ইয়ার 1 থেকে এটা ইনফ্লেশনটা আমার ধরতে হবে। আর এখানে বলতেছে যে কি sales will be £100 in the first year but are then going to inflate by 10% for the next 2 years. এই যে সূক্ষ্ম বিষয়গুলো আছে, এগুলো কিছুই না, কঠিন তো কিছুই না, শুধু প্রশ্নটা পড়ে বোঝার ক্ষমতাটা আপনার মধ্যে অর্জন করতে হবে। এবং এটার জন্য একটাই উপায়, বারবার এগুলো পড়ে মাথায় ঢুকে ফেলবে জিনিসটা, আর কিছু না। স্যার এটা আর বলেন স্যার, ফার্স্ট ইয়ারে 110 কেন হলো? প্রথমটাই দেখেন, এখানে বলতেছে যদি বলা হয় প্রশ্নের মধ্যে if the question tells you that sales for the next 3 years are £100 in current terms, £100 in current terms
but are expected to inflate by 10%, then what he actually means is that the sales will be first year 110, second year 110 এর উপর, মানে ফার্স্ট ইয়ারে 110 কেমন আসলো, ওই 100 এর উপর 10% ইনফ্লেট করে ফার্স্ট ইয়ারে হলো 110, এই 100 থেকে 0 ইয়ারে, তাহলে ফার্স্ট ইয়ারে গিয়ে 100 × 110 মানে 10% ইনফ্লেশন দিয়ে দিলেন, তাহলে 110 স্যার 0 এর 100 ছিল, 31 ডিসেম্বরে যায় ওই 10% ইনফ্লেশন হলো। আর নিচেরটাই স্যার আমাদের লাস্ট মানে ডিসেম্বরেই আছে 100 টাকা 100। নিচটা বলছে যে না আমার ইয়ার 1 থেকে মানে 100 টাকা থেকে শুরু হবে, ইয়ার 1 এ 100 টাকা শুরু হবে। সেখানে কিভাবে বলবে কোশ্চেনের মধ্যে, সেলস উইল বি 100 পাউন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার, এখানে বলছে সেলস উইল বি 100 পাউন্ড ইন কারেন্ট টার্মস বাট এক্সপেক্টেড টু ইনফ্লেট 10%, আর এখানে বলছে সেলস উইল বি 100 পাউন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার but are then going to inflate by 10% for the next 2 years. তাহলে 3 বছর হিসাব, তাহলে প্রথম বছর 100 টাকা, তারপর থেকে 10% করে বৃদ্ধি হয়ে দিয়ে দিলেন। তাহলে কম্পেয়ার স্যার এখানে নিচেরটাই বলছে নেক্সট 2 ইয়ার, কিন্তু ফার্স্টটাই বলছে নেক্সট 3 ইয়ার, এইটাই কি পার্থক্য স্যার? না না না, পার্থক্য এটাই না, পার্থক্য যেখানে কারেন্ট টার্মস কথা লেখা আছে, কারেন্ট টার্মস মানে হচ্ছে কি আপনার ওই ইনফ্লেশন এফেক্টের দাবা নাই, কারেন্ট টার্মস। আর এটা হচ্ছে মানি টার্মস, মানি টার্মস হচ্ছে কি ইনফ্লেশন রেট দেওয়া আছে, কারেন্ট টার্মস এন্ড মানি টার্মস, এই কথাটাও একটু পরে আমরা আলোচনা পাবো আবার। ওকে স্যার। আচ্ছা, এই হলো মোটামুটি বিষয়। তাহলে এখানে মেথডস অফ ডিলিং উইথ ইনফ্লেশন, ইনফ্লেশন ডিল করবো কি হবে, দ্য ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন ক্যান বি ডেল্ট উইথ ইন 2 ডিফারেন্ট ওয়ে, যেটা ওয়েতে করা যায়। হ্যাঁ, বোথ মেথডস উইল গিভ ইউ দ্য সেম নেট প্রেজেন্ট ভ্যালু। একটা হচ্ছে রিয়েল মেথড, একটা হচ্ছে মানি মেথড। তো রিয়েল মেথডটা যে আমরা যে আলোচনা করছি সেটাই real method হচ্ছে do not inflate the cash flows, leave them in real terms and in today's prices বা real flows, আর ওইটাকে আমরা ইনফ্লেট করলাম না কি, ক্যাশ ফ্লো গুলো ইনফ্লেট না করে ডিসকাউন্ট ইউজিং দ্য রিয়েল রেট, আমরা ডিসকাউন্ট রেট থেকেই রিয়েল রেটে ইনফ্লেশন ইফেক্ট দিয়ে একটা রেট বের করবো। হ্যাঁ, ইনফ্লেশন রেটের উপর রিয়েল রেট, হ্যাঁ, তো সেটাকে করে তারপর আমরা ডিসকাউন্ট করবো। আর মানি মেথডটা কি, inflate the cash flows in specific inflation rate, that is convert it to a money flow, সমস্ত ক্যাশ ফ্লোকে আমরা ওই যে ইনফ্লেশন এফেক্ট দিয়ে আমরা ইনফ্লেট করব, বাড়ায় দিব। হ্যাঁ, তারপরে নরমাল যে ডিসকাউন্ট রেট দিচ্ছে ওটাকে বলা হয় মানি রেট, যেটা আমরা কস্ট অফ ক্যাপিটাল যেটা বলি ওটাকে মানি রেট হিসেবে মিন করতেছে এখানে, ডিসকাউন্ট ইউজিং দ্য মানি রেট, তখন একই রকম রেজাল্ট আসবে। এক যেখানে ইনফ্লেট করলেন না, ডিসকাউন্ট রেটটাকে অ্যাডজাস্ট করলেন, আর এখানে ইনফ্লেট করলেন ডিসকাউন্ট রেটটাকে আগের হিসাবে রেখে দিয়ে ডিসকাউন্টিং করলেন। এই হচ্ছে কি দুইটা ডিফারেন্স, ঠিক আছে? আমার একটা কথা ছিল স্যার, লাস্ট ওয়ান। বলেন। আপনি যে বললেন না স্যার যে বাসায় আপনার মেয়েদেরকে নিয়ে জামাত করেন, এটা স্যার খুবই ভালো, শুনে ভালো লাগলো। কিন্তু স্যার এটা কিন্তু জাস্ট স্যার এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য স্যার, মানে এমনি নর্মাল সিচুয়েশনের জন্য সহিহ হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছে যে পুরুষ আজান শোনার পরেও ঘরে নামাজ পড়ে, আমার মন চায় সে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই। তো এটা কিন্তু স্যার জাস্ট এই সিচুয়েশনের জন্য স্যার প্রযোজ্য স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে ধর্মীয় বিষয় নিয়ে বেশি আলোচনা না করি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বলার জন্য হাদিসটা। আমি একটু কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি তো স্যার, এইজন্য জাস্ট মানে ভাবলাম জানানো উচিত। আমরা ক্লাসের মধ্যে যেহেতু আমাদের স্পেসিফিক ক্লাস নিয়ে একটা আমাদের স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে আছে এখানে, আমরা মনে করি ধর্মীয় বিষয়টা এখানে না আনলেই বেটার আর কি, কিন্তু অনেকেই অনেক ধর্মের লোক আছে, সেটাও আমাদের কনসিডারেশন আনতে হবে। সো লেটস কনসেন্ট্রেট টু আওয়ার মেইন ফোকাস টু আওয়ার মেইন স্ট্রিম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এটা মোটামুটি মেথড দিতে গেল। স্যার আমাদের টাইম শেষ, আমি এখানে শেষ করছি আজকে। এগুলা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। একই জিনিসগুলো আবার রিভিউ হয়ে যাবে, নেক্সট ক্লাসে উদাহরণটা বোঝা দিব, তাহলে রিভিউ হয়ে যাবে। সো একটু থাকলো, আপনারা কি বাসায় একটু রিভিউ করবেন না বিষয়গুলো? অবশ্যই স্যার। এই যে এক্সাম্পল করলাম আমরা, এক্সাম্পল 5, এক্সাম্পল 4, হ্যাঁ, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার ক্লাসের পরে আপনারা 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে এখনই বসে হাতে কলমে এগুলো একটু প্র্যাকটিস করেন। আজকে করলে কিন্তু খুব বেনিফিট হবে আপনাদের। আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করতেছি, এটা আজকেই করবেন। 5 নম্বর এক্সাম্পল 5, এক্সাম্পল 6 হাতে কলমে করেন। আমার মনে হয় যে আমাদের ঝামেলা অনেক কমে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আজকে তাহলে এখানে ক্লোজ করতেছি।
ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।